গল্প হারিয়ে গেলে খুঁজবে না তো। লেখিকা তৃষা খাতুন। প্রথম থেকে শেষ অংশ। আমাকে কোলে তুলে ওয়াশরুমে শাওয়ারের নিচে দাঁড় করিয়ে দিল, পিঠে পানি পড়তেই অসহ্য যন্ত্রণা হচ্ছে, আমি দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছি না কোনো রকম, বলে উঠলাম দয়া করে এবারের মতো ছেড়ে দেন, আমি আর শাড়ি পরব না, মাপ করে দেন বলেই কান্না শুরু করি। আমার কথা শুনে আমার গাল চেপে ধরে বলে উঠলেন, কেন পরবি না শাড়ি? ওহ, তার মানে এর পরের বার থেকে উলঙ্গ হয়ে সিডিউস করতে যাবি ছেলেদের? ছি, এসব কি বলছেন ভাইয়া? বলছি তো ভুল হয়ে গেছে। আমি তোর কবেকার ভাইয়া? বারবার ভাইয়া বলিস কেন? তোর মতো রাস্তার মেয়ে আমাকে ভাইয়া বলিস, আমি কোনো রাস্তার মেয়ের ভাইয়া হতে চাই না। তুমি ক্রুণ দৃষ্টিতে আব্রাহামের দিকে তাকিয়ে আছি। 10 বছর পার হয়ে গেছে, তবুও মাথা থেকে রাস্তার মেয়ে দাগটা এখনো মাথা থেকে মুছতে পারিনি। আব্রাহাম কিছুক্ষণ আমার মুখ পানে এক দৃষ্টিতে তাকিয়ে থেকে ওয়াশরুম থেকে বের হয়ে গেলেন। পিঠে এত বেল্টের বাড়ি পড়েছে যে এখন দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। দেওয়ালে হেলান দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। ঠিক কোন কারণে আমাকে এভাবে মারলেন তিনি সেটা জানি না। আমার মতো এতিমদের মারতে আবার কারণ লাগে নাকি? কিছুক্ষণ আগে আমার খালাতো বোন নুসরাতের এঙ্গেজমেন্ট পার্টিতে পরার জন্য বড় মামির থেকে বড় মামির কালো কাপড়টা চেয়ে নিয়েছিলাম শাড়িটা পরার জন্য। শাড়িটা আমার খুব পছন্দের, শাড়িটা পরে সুন্দর করে সাজুগুজু করেছিলাম। আর আমি বলে আগুন সুন্দরী, এটা আমার কথা না, এটা লোকে বলে। কিন্তু শাড়িটা আর দ্বিতীয়বার পরার অবস্থায় নেই, আব্রাহাম শাড়িটা ছিঁড়ে ফেলছেন। কিন্তু সন্ধ্যা থেকে এখন পর্যন্ত আমি কোনো ভুল করেছি বলে মনে হচ্ছে না, তাহলে তিনি এমন করলেন কেন? আমি আরও এবার ক্লাস 10-এ পড়ি। একটু আগে যে আমাকে এভাবে মারলেন সে আমার বজ্জাত মামাতো ভাই আব্রাহাম খান। আরিফ হোসেন আর আরিয়া বেগমের দুই মাত্র সন্তানের মধ্যে বড় ছেলে আব্রাহাম আর মেয়ে আফরিন। আমি ছোট থেকে আব্রাহামদের বাড়িতে থাকি, একটা অ্যাক্সিডেন্টে আমার বাবা মা মারা যায় আর আমার ঠাঁই হয় আব্রাহামদের বাড়িতে। তখন থেকে আমি মেয়ে হয়ে নাই বাড়িতে আশ্রিতা হয়ে আছি। সব গল্প তো আর সুখের হয় না, তেমন আমারও জীবন সুখের হয়নি। আমার আম্মুরা 4 ভাই বোন, আমার আম্মু সবার ছোট, আমার বড় মামা আরিফ খান আর তার স্ত্রী আরিয়া বেগম, মেজো মামা শহীদ খান তার স্ত্রী মিমি বেগম, সেজো খালা আরিফা, তারপর আমার আম্মু, বড় মামা আর মেজো মামা একসাথে থাকে। আমি এখানে শুধু বড় মামা আর বড় মামির জন্য এই বাড়িতে আছি, আর বাকিরা তো আমাকে দেখলে মুখ বাঁকায়, আমার উপস্থিত তাদের পছন্দ হয় না। রাত হয়েছে অনেকক্ষণ, হয়তো বড় মামি আর বড় মামা চলে এসেছেন। নিচে যাব যাব করেও শক্তিতে কুলাতে না পেরে বিছানায় গা মেলে দিলাম। যখন থেকে ভালোবাসার মানে বুঝেছি তখন থেকে। হঠাৎ কারো ডাকে আমার ঘুম ভেঙে যায়, চোখ বন্ধ করে আছি, চোখ খুলতে পারছি না, তাও কোনো রকম উঠে বসে চোখ হালকা করে খুলে দেখি বড় মামি। কি হয়েছে রে মা, তোর কখন থেকে ডাকছি তোকে? বড় মামি। ওহ মামি তুমি, সরি গো, আমার না আজ উঠতে দেরি হয়ে গেছে। আরু সমস্যা নাই, ও একদিন দেরি হতেই পারে। বড় মামি। রিম আসলে আমার কথাটা শেষ করার আগেই নিচে চিৎকার চেঁচামেচিতে বড় মামি নিচে চলে গেল। আমি কোনো রকম ফ্রেশ হয়ে বাথটাবটা চেঞ্জ করে একটা 3 পিস পরে নিচের দিকে দৌড় দিলাম। আরু নিচে গিয়ে দাঁড়াতেই মেজো মামি আমার গালে একটা চড় মেরে আমাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়ে চিৎকার করে বলে উঠলেন, তোর সাহস কি রে হয় কাল পার্টিতে যাওয়ার? তোর এ চেহারা নিয়ে খুব দেমাগ না? আমার ভাইয়ের ছেলের সাথে তোর কি হ্যাঁ নাকি যৌব নের জ্বালা মিটানোর জন্য ছেলে খুঁজছিস? আর আমার ভাইয়ের ছেলেকে আলা ভুলা ভেবে রূপের জালে ফাঁসাতে চাইছিল বলেই আমার পেটে এক লাথি মারতে যায়। তখন বড় মামি মেজো মামিকে ধাক্কা দিয়ে সরিয়ে মেঝে থেকে আমাকে তুলে বুকে জড়িয়ে নেয়। আমি তো হতবাক, আমি কি করব বুঝতে পারছি না। মেজো মামির কথা শুনে লজ্জায় আমার মরে যেতে ইচ্ছা করছে, আমার চোখ দিয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে। সকলে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে, হঠাৎ মেজো মামির ফোনে একটা কল আসে। সেটা রিসিভ করার পর মামি জোরে জোরে চিৎকার করে আমাকে ডাকতে থাকে, আর নিচে আসা মাত্রই আমার ওপর আক্রমণ করে। আমি চোখ তুলে সামনে তাকিয়ে দেখি সেখানে সকলে উপস্থিত, শুধু বড় মামা আর আব্রাহাম বাদে। সকলে আমার মার খাওয়া আর বেয়াদবি দেখে মজা নিচ্ছে। তোমার এত বড় সাহস আমাকে ধাক্কা মারো? মেজো মামি, তোমার সাহস কি করে হয়? তুমি ওকে এইভাবে আঘাত করো? বড় মামি, ভাবি তুমি এই রাস্তার মেয়ের জন্য আমার সাথে এভাবে কথা বলো? মেজো মামি, তুমি যেমন আচরণ করছো তাতে এর থেকে ভালো ব্যবহার আমার থেকে আশা করো না। বড় মামি, তেমন গাছ তেমনি ফল, ওর মা ছিল একটা চরিত্রহীন আর তার পেটের টার। মেজো মামি, মিমি বলেই চিৎকার করে উঠে বড় মামি।
চিৎকার করে লাভ নেই ভাবি, ওর মা যদি এতই ভালো তাহলে বিয়ের দিন বিয়ের আসর থেকে পালিয়ে যায় কেন সে? একটা বেশ কথাটা শেষ করার আগেই কারো হুংকারে সবাই চমকে উঠে সামনে তাকিয়ে দেখে। যেমন গাছ তার তেমনি ফল, ওর মা ছিল একটা কথাটা শেষ করার আগেই কারো হুংকারে সবাই চমকে উঠে সামনে তাকিয়ে দেখে আব্রাহাম দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে যেখানে এত চিৎকার চেঁচামেচি হচ্ছিল এখন সেখানে নীরবতা বিরাজ করছে। নীরবতা ভেঙ্গে আব্রাহাম বলে উঠে, একটু আগে কি যেন বলছিলেন চাচি? আবার বলুন তো, আসলে কথাটা আমি ভালো করে শুনতে পাইনি। আব্রাহাম, আমি বললাম গাছ যেমনই তার ফলও তেমনি, আর ওর মা ছিল একটা চরিত্রহীন, তার মেয়ে আবার না কত ভালো হবে ও? মেজো মামি, চাচি বলেই চেঁচিয়ে উঠি। আব্রাহাম, মিমি ভালো হবে না বলে দিচ্ছি বড় মামি। কি ভালো হবে না? হ্যাঁ, আমি কি কিছু ভুল বলেছি নাকি? সিমি যদি এতই ভালো তাহলে বিয়ের আগে দিন পালিয়ে গেল কেন? বাপ ভাইয়ের মুখে চুনকালি মাখিয়ে। মেজো মামি, চাচি আপনি কার সম্পর্কে কি বলছেন ভেবে বলছেন তো? আব্রাহাম, আমি ঠিক বলছি, তোমার ফুফি আর তার মেয়ে এত ভালো, তাহলে ওর মা কেন আমার ভাইকে বিয়ে করলো না? কেন পালিয়ে গেল বল? আমার বাবার বাড়ির লোকজন সেদিন কতটা অসম্মানিত হতে হয়েছিল। মেজো মামি, তো কি করতো? আপনার লম্পট চরিত্রহীন ভাইকে বিয়ে করতো নাকি? আব্রাহাম, আব্রাহাম মুখ সামলে কথা বলো। মেজো মামি, কেন গায়ে ফোস্কা পড়ে নাকি? সত্যি কথা শুনে চাচি। আব্রাহাম, আমার ভাইয়ের সম্পর্কে কথা বলার সাহস কোথায় পাও? মেজো মামি, আপনার সাহস কি করে হয় আমার ফুফির সম্পর্কে কথা বলার? কথাটা একটু জোরে বলে উঠি। আব্রাহাম, আব্রাহাম এর কথা শুনে সবাই কেঁপে উঠে। আব্রাহাম মেয়ে রাখি আর বদমেজাজি ছেলে, সে এত শান্ত হয়ে কথা বলছে, তার মানে সে ভয়ঙ্কর রেগে গেছে। সে রেগে গেলে কেমন যেন শান্ত হয়ে যায়, তেমন ঝড় ওঠার আগে সব শান্ত তেমন। আর আব্রাহাম হলো ঠান্ডা মাথায় বাস দেওয়ার লোক। আব্রাহাম, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। মেজো মামি, আমি কি পারি আর না পারি সবাই জানে তা। আব্রাহাম, তোমার ফুফি রং মেয়েকে সাবধান করে দাও যেন আমার ভাইয়ের ছেলের আশেপাশেও না যায়। আর আমি যদি জানতে পারি ও আমার ভাইয়ের ছেলের সাথে কথা বলার চেষ্টা করছে তাহলে ওর কি হাল করব দেখে নিও। মেজো মামি, তাহলে আপনি আপনার ভাতিজা রাফিকে সাবধান করুন আর ওর সাথে না মিশে। আব্রাহামের ফ্রেন্ড রাফি মেজো মামির ভাইয়ের ছেলে। আব্রাহাম আমার সামনে এসে আমার গালে একটা চড় মেরে বলল, তোকে না বারণ করেছিলাম পার্টিতে যেতে, তাও কেন গেলি? হ্যাঁ কেন গেলি বলেই চেঁচিয়ে উঠে। পুরুষালী হাতের চড় খেয়ে আমার ঠোঁট ফেটে রক্ত পড়ছে। আর কাল রাতেও মার সাথে সকালের মার মেজো মামির কথা সব একসাথে নিতে না পেরে ওখানে মাথা ঘুরে পড়ে যায়। আরু চোখে আলো লাগায়, চোখ মুখ কুচকে চোখ মিটমিট করে খুলে দেখি আমি আমার ঘরে দেওয়ার ঘড়ির দিকে তাকিয়ে দেখি বিকাল 3:30 বাজে। আস্তে আস্তে সকালের সব ঘটনা মনে পড়ে গেল। সেই সাথে বুকের যন্ত্রণা, বুকের ভিতর যে ব্যথা করছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, চোখে অন্ধকার দেখছি। চোখ বুঝে মাথাটা বালিশে এলিয়ে দিলাম, মনে মনে আল্লাহকে স্মরণ করছি। যার কেউ নেই তার আল্লাহ আছে, আল্লাহ ছাড়া আমার মতো এতিমদের কেউ ভালোবাসে না। 2 দিন আগে যখন খালাম্নি এই বাড়িতে আসে এঙ্গেজমেন্টের জন্য দাওয়াত দিতে, তখন আমাকে দেখে খালাম্নি আমাকেও যেতে বলে পার্টিতে। খালাম্নি সবার থেকে আলাদা, সে আমাকে ভালোবেসে আপন করে নেয় না, আবার আমাকে দূরে সরিয়েও দেয় না। আমি মাঝে মাঝে খেয়াল করি খালাম্নি আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সবাই যখন শপিং এ যাওয়ার সময় আমাকে ডাকে বড় মামি, তখন আব্রাহাম ভাইয়া আমাকে বলে, তুই কোথাও যাচ্ছিস না, সোজা নিজের রুমে গিয়ে পড়তে বসো। আব্রাহাম, এমন করেন কেন আব্রাহাম ভাইয়া? আরু, এই তোর সাহস তো কম না আমার মুখের উপর কথা বলিস? আব্রাহাম, আব্রাহাম ও আসুক না আমার সাথে। বড় মামি, না মা, ও কোথাও যাচ্ছে না, ওর সামনে এসএসসি এক্সাম, ও আর এখন ওর কোথাও যাওয়া হবে না। আব্রাহাম, বড় মামি আমার গালে হাত দিয়ে বলে, থাক রে মা, জানিস তো ও কেমন? ও তখন একবার না বলেছে তাহলে সেটা আর হ্যাঁ হবে না? তোর কি লাগবে বলে আমাকে আমি এনে দিবনি। আমি বললাম আমার কিছু লাগবে না বলেই আমার রুমে এসে শুয়ে পড়লাম। সন্ধ্যার পর শপিং থেকে সবাই আসলো, তখন আমি আমার রুমে শুয়ে আছি। আমার রুমের পাশে আব্রাহাম ভাইয়ের রুম। বড় মামি আমার জন্য একটা 3 পিস এনেছে, সেটা আমাকে আমার রুমে দিতে এসে দেখে আমি শুয়ে আছি তখন বিছানায় বসে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কপালে একটা চুমু দিল। সাথে সাথে চোখ খুলে বড় মামির দিকে তাকিয়ে বললাম, তোমার গায়ে না আমি মামা গন্ধ পাই? আরুর কথা শুনে বড় মামি একটা হাসি দিয়ে বলে উঠলেন, আরে পাগল, আমি তো তোর মা। আমার কপালে একটা চুমু দিয়ে বলল, এটা তোর জন্য এনেছি, আমি এখন খেতে আয় বলেই চলে গেল।
রাতে খাবার টেবিলে বসে বড় মামু বলেন নুসরাত আপুর এঙ্গেজমেন্টে বাড়ি থেকে অনুষ্ঠান হবে, তখন আব্রাহাম ভাইয়া বলেন তা বেশ, সেখান থেকেই হোক না কেন অনুষ্ঠান, আরও যেন পার্টিতে না যায়। আব্রাহাম: কেন অনুষ্ঠানে আমি গেলে কি হবে আরু? আমি তখন বলেছি তখন তুই যাবি না। আব্রাহাম: আব্রাহাম ভাইয়ের কথাটা শুনে আমার খুব মন খারাপ হয়ে গেল। আমার কেউ নেই তাই তারা এমন আচরণ করে। আচ্ছা, আমার যদি মা বাবা থাকতো তাহলে আমিও কি মাহিম আর মায়া আপুর মতো এত ভালোবাসা পেতাম? মায়া আরুর মেজো মামির ছেলে মেয়ে। আব্রাহাম ভাইয়ের কথা না শুনে আমি বড় মামির থেকে আমার পছন্দের শাড়িটা পরে পার্টিতে গেছিলাম। তার যা কিছু হয়েছে সবই তো জানেন। এখন চোখ খুলে উঠে বসলাম, বুকের ব্যথাটা একটু কমেছে কিন্তু ঘাড় টেনে ধরছে, মাথাটা ঘুরছে। কাল রাত থেকে না খাওয়া আমি, পেটের মধ্যে ইঁদুর দৌড় দিচ্ছে। আমি নিচে ড্রয়িং রুমে এসে দেখি কেউ নেই, সবাই নিজের রুমে। আমি ডাইনিং টেবিলে গিয়ে দেখি একটা প্লেটে খাবার রাখা আছে, সেটা টেবিলে বসে খাওয়া শুরু করলাম। খাওয়ার মাঝে ঘাবড়ে কারো হাতের স্পর্শে আমার ভেতরটা কেঁপে উঠল। আমি নিচে ড্রয়িং রুমে এসে দেখি কেউ নেই, সবাই নিজের রুমে। আমি ডাইনিং টেবিলে গিয়ে দেখি একটা প্লেটে খাবার রাখা আছে, সেটা টেবিলে বসে খাওয়া শুরু করলাম। খাওয়ার মাঝে ঘাড়ে কারো হাতের স্পর্শে আমার ভেতরটা কেঁপে উঠল। পিছে তাকিয়ে দেখি আব্রাহাম ভাইয়া। ভাইয়া, আপনি এখানে? আপনার কিছু লাগবে? আরু: আমার বাড়ি, আমি যেখানে খুশি যাব, তার কৈফিয়ত তো তোকে দিতে হবে। আমার কথাটা দাঁতে দাঁত চেপে কথাটা বলে উঠলেন। আরে না, আমি ওভাবে বলিনি। আরু: তো কিভাবে বললি? আব্রাহাম: আমি আসলে আরু। আসলে কি? কি বলছিস ভালো করে বলে। আব্রাহাম: চোখ বুজে এক নিঃশ্বাসে বলে উঠলাম, আপনার বাড়ি, আপনি যেখানে খুশি যাবেন। আমি বলার কে? আরু: হুম, বুঝেছিস তাহলে তোর কি যোগ্যতা এ বাড়িতে? আব্রাহাম: হুম, বুঝেছি, আমি এই বাড়ির কেউ না। আরু: হুম, আমি ফ্রেশ হতে যাচ্ছি, আমার জন্য এক কাপ কফি বানিয়ে আমার রুমে আয় বলেই চলে গেল আব্রাহাম। এই দিকে আমি খাওয়া শেষ করে আব্রাহাম ভাইয়ের জন্য কফি বানিয়ে তার রুমে সামনে গিয়ে দাঁড়ালাম। ভিতরে যাওয়ার সাহস হচ্ছে না আমার। উঠলেন। কি হয়েছে, ওখানে খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়। আব্রাহাম: আসছি বলে আমি আব্রাহাম ভাইয়ের ঘরে প্রবেশ করলাম। আরু: কি হলো, কি এত ভাবছিস? কফিটা কি ঠান্ডা হওয়ার পর দিবি নাকি তাও দিবি না? আব্রাহাম: আরে না না, এই নেন আপনার কফি বলেই কফিটা তার দিকে বাড়িয়ে দিলাম। আরুর হাত থেকে কফিটা নিয়ে কফিতে একটা চুমুক দিয়ে বলে উঠলেন, তোর মেয়ে যে সাবজেক্টগুলোতে সমস্যা আছে সেগুলো নিয়ে আয়, আমি পড়া দেখিয়ে দিব নি। আব্রাহাম: আব্রাহাম ভাইয়ের কথা শুনে আমার মাথা ঘুরছে। মেয়ে মানুষটা আমাকে অপছন্দ করে, সে নাকি আমাকে পড়াবেন? কথাটা মনে হতেই আমার বুকের ধুকপুকানি বেড়ে গেল। আরু: কি হলো, কি তোকে কি বললাম আমি? আব্রাহাম: কি বললেন? আরু: এই তুই কি বইরা নাকি? আর তোতলাচ্ছিস কেন বিয়াদব? আব্রাহাম: আসলে আমি, আমার কথা শেষ না হতেই বলে উঠলেন, তোর কোনো কথা শুনতে চাই না, বলেই কফির কাপটা আমার হাতে ধরিয়ে দিলেন। কফির কাপটা রেখে এসে বই নিয়ে আব্রাহাম ভাইয়ের ঘরে প্রবেশ করলাম। আমার খুব খুশি লাগছে। আব্রাহাম ভাইয়া আমাকে পড়াবেন, আমার সাথে একটু হলেও কথা বলবেন আমার সাথে। আমার কি আনন্দ হচ্ছে! আমার অনেক দিনের ইচ্ছা ভাইয়ার কাছে পড়ার, আজ আমার ইচ্ছাটা পূরণ হবে ভেবেই মুচকি মুচকি হাসছি। কি রে, তোরে জিনে ধরছে নাকি? একা একা হাসছিস পাগলের মতো? এমনি এমনি কেউ হাসে না, হাসার জন্য কোনো তো রিজন থাকে, তোর মতো মেয়েদের দ্বারা সবই সম্ভব। কথাটা বলেই আমাকে বই বের করতে বলেন। বই বের কর, পড়াশোনা না করে সব সময় বেড়ানোর ধান্দা, তার জন্য তোর রেজাল্ট খারাপ হয় তাহলে তোর বিয়ে দিয়ে দিব, তোকে খাওয়াই পড়ায় এত টাকা খরচ করে পড়াই, আর তুই ফেল করিস পরীক্ষায়, তাহলে আমাদের লাভ কি? কথা বলেই আরুর দিকে তাকিয়ে দেখি তার চোখে পানি ছলছল করছে, আর একটু হলেই চোখের পানি গড়িয়ে পড়বে। আরুর চোখের পানি দেখে আমার বুকের ভিতর হঠাৎ চিনচিন করে ওঠে। আর আব্রাহাম ভাইয়ের আমার সাথে স্বাভাবিকভাবে কথা বলছে, এটা শুনলে মনে হয় এবার বুঝি সব ঠিক হয়ে যাবে, কিন্তু আমাকে ভুল প্রমাণিত করে সে বলে উঠলেন, আমি তাদের সাথে তাদের বাড়িতে থাকছি, খাচ্ছি, তাদের কত খরচ হচ্ছে, তাই তো এই যুগে কে পরের মেয়ের জন্য এত কিছু করবে? আমি মনে করি এরা আমার আপন জন। তখনই সবাই বুঝিয়ে দেয় আমি তাদের কেউ না। আমি এতিম, আমার কেউ নেই। আমার বুক ফেটে কান্না আসছে, কোনো রকম কান্না গিলে বললাম, এমন কিছু করব না যাতে আপনাদের ক্ষতি হয়। আরুর কথা শুনে আমার কেমন যেন লাগছে, সব চিন্তা বাদ দিয়ে ওকে পড়ানো শুরু করলাম। আব্রাহাম ভাইয়ের কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে ভালো করে পড়াশোনা করতেই হবে, আমাকে পারতেই হবে।
পড়া কমপ্লিট করতে করতে রাত 10টা বেজে গেল। আজ আমার খুব খারাপ লাগছে, আমি যে কেউ নাই বাড়ির তা সবাই চোখ আঙ্গুল দেখিয়ে তা বুঝিয়ে দেয়। আচ্ছা, আমার মা বাবা থাকলে কি খুব ক্ষতি হয়ে যেত? চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। বাইরে বৃষ্টি হচ্ছে। আকাশের মন খারাপ, তাই তার কষ্টগুলো পানির রূপে প্রকাশ করছে, কিন্তু আমার মনের কষ্টগুলো কিভাবে দূর করব? জানালা দিয়ে বাইরে হাত বের করে একটা গান গাইতে শুরু করলাম, কারণ বাসায় কেউ নেই, সবাই নুসরাত আপুর বাসায় গেছে। दर्द दिलों के कम हो जाते, मैं और तुम गार हम हो जाते, मैं और तुम गार हम हो जाते, कितने हसीन आलम हो जाते, मैं और तुम गार हम हो जाते, मैं और तुम गार हम हो जाते, तेरा बिना ना आए सुकून, ना आए करार मुझे, दूर वो सारे भरम हो जाते, मैं और तुम गार हम हो जाते, मैं और तुम गार हम हो जाते, इश्क अधूरा दुनिया अधूरा, ख्वाहिश मेरी काडू ना पूरी, दिल टू यही चाहे तेरा और मेरा, তোর সাহস তো কম নয়, পড়াশোনা বাদ দিয়ে এখন গান বলছিস। হঠাৎ কারো কথা শুনে আমি চমকে উঠলাম। বাসায় তো কেউ নেই, তাহলে কে কথা বলছে? পিছনে তাকিয়ে দেখি আব্রাহাম ভাইয়া আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। ভাইয়ার তাকানো দেখে আমার জানের পানি শুকিয়ে যাচ্ছে। আব্রাহাম ভাইয়া আমার কাছে এসে বলে উঠলেন, তোর পরীক্ষা কবে থেকে? 2 দিন পর থেকে, কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠলাম। তা পরীক্ষার আগে মানুষ কি করে আব্রাহাম? পরীক্ষার আগে মানুষ পড়াশোনা করে, ভয় ভয় কথাটা বললাম। বুঝলাম, মানুষ পরীক্ষার আগে পড়ে। আর তুই কি করছিলি আব্রাহাম? আমি তো। কি হলো, আমি তো বলেই আটকে গেলি কেন? কথাটা শেষ কর, হুঙ্কার দিয়ে কথাটা বলে আব্রাহাম ভাইয়া। তার কথা শুনে আমার ভয় হাঁটু কাঁপছে। ভয়ে আমি কথা বলতে পারছি না। আমার চুপ করে থাকায় আব্রাহাম ভাইয়ের রাগ উঠে যায়, আমার কাছে এসে আমার গাল চেপে ধরে বলে উঠলেন, তোর সাহস দেখে আমি অবাক। তুই কি আমার মান সম্মান সব শেষ করে তবেই শান্তি পাবি নাকি রে? এই তোকে আমি এই আব্রাহাম খাওয়াচ্ছি পড়াচ্ছি, তোর সমস্ত খরচ বহন করছি, আর তুই পড়াশোনা বাদ দিয়ে ঘোরাঘুরি, নাচ, গান, আর তোর খাওয়া আর ঘুম, তাই না? তোকে কি সারা জীবন পালবো নাকি রে? তুই পড়াশোনা করবি না? তোকে কি সারা জীবন পালবো নাকি? তোর পিছনে এত টাকা খরচ করি, এতে আমার লাভ হচ্ছেটা কি? তুই যদি পরীক্ষায় ফেল করিস তাহলে তোর একদিন কি আমার একদিন? অনেক সহ্য করেছি। তোকে আমি যা করতে বলি তুই তার ঠিক উল্টোটা করবি, আর যেটা করতে বারণ করব তুই ঠিক সেটাই করবি। আমার মান সম্মান সব শেষ করেই তুই শান্তি পাবি নাকি রে? বলেই আরো জোরে আমার গাল চেপে ধরে। আব্রাহাম ভাইয়ের কথা শুনে আমার বুকের ভিতর চিনচিন ব্যথা করতে শুরু করে। আমি আমার গাল থেকে আব্রাহাম ভাইয়ের হাত সরানোর চেষ্টা করছি, এতেই তিনি আরো জোরে চেপে ধরে আচমকা আমাকে ধাক্কা দিয়ে ফেলে রুম থেকে বের হয়ে যান। তার ধাক্কায় আমি টেবিলের উপর গিয়ে পড়ি। টেবিলের ওপর পড়ায় কালকের মাইরের জায়গায় লাগে, আমার পিঠে। সেখান থেকে রক্ত পড়তে শুরু করে। কালকের আব্রাহাম ভাইয়ের মাইরের ব্যথা, আব্রাহাম ভাইয়ের কথা শুনে আমার বুকের যন্ত্রণা, আর এখন টেবিলের কোনায় লাগায় আমি গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে মেঝেতে উপর হয়ে শুয়ে পড়লাম। বুকের ব্যথায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এই দিকে পিঠের যন্ত্রণায় ছটফট করছি। ছটফট করতে করতে এক সময় শান্ত হয়ে গেলাম। ক্ষণে ক্ষণে বুঝতে পারছি এতিমদের জন্য এই পৃথিবী কত নিষ্ঠুর। রাত 2:30 বাজে, কোনো রকম উঠে বসলাম। ব্যথায় টনটন করে উঠল পিঠ। কখন যে ঘুমিয়ে পড়েছিলাম। ধীরে ধীরে ওয়াশরুমে গিয়ে আয়নার দিকে তাকিয়ে দেখি চোখ মুখ লাল হয়ে গেছে, চোখগুলো লাল লাল হয়ে আছে। আব্রাহাম ভাইয়ের আঙ্গুলের ছাপ আমার গালে বসে গেছে। মুখে পানি দিয়ে আয়নার দিকে তাকিয়ে বললাম, কি আছে এর চেহারার মাঝে যে কেউ আমাকে ভালোবাসে না? আচ্ছা, আমি এতিম বলে যে কেউ আমার ওপর জোর খাটাতে পারে? আমার অপরাধ কি? এতিম আমার কেউ নেই তাই যে যেমন ইচ্ছে ব্যবহার করছে? আচ্ছা, এতিম তাই আমাকে তারা ভালোবাসে না কেন? আমি কি মানুষ না? আমার কি অনুভূতি নেই? আমার কি বেড়াতে যেতে ইচ্ছা করে না? আমার একটু সাজতে ইচ্ছে করে না? আমার কি কষ্ট হয় না? আমার কি তাদের মতো জীবনটা উপভোগ করতে পারবো না? না, পারবো না। কারণ আমি এতিম। আমার মা বাবা নেই। আমার কেউ নেই। এতিমদের কোনো আশা করতে নেই। তাদের অনুভূতি থাকতে নেই। এই সমাজে তাদের কোনো মূল্য নেই। কারণ তারা এতিম। আচ্ছা, কেউ কি ইচ্ছে করে এতিম হয়?
আমরা যাদের সবথেকে বেশি ভালোবাসি তারাই কিন্তু সবথেকে বেশি কষ্ট দেই। আচ্ছা এতিম, তাই আমাকে তারা ভালোবাসে না কেন? আমি কি মানুষ না? আমার কি অনুভূতি নেই? আমার কি বেড়াতে যেতে ইচ্ছা করে না? আমার একটু সাজতে ইচ্ছে করে না? আমার কি কষ্ট হয় না? আমার কি তাদের মতো জীবনটা উপভোগ করতে পারবো না? না, পারবো না। কারণ আমি এতিম। আমার মা বাবা নেই। আমার কেউ নেই। এতিমদের কোনো আশা করতে নেই। তাদের অনুভূতি থাকতে নেই। এই সমাজে তাদের কোনো মূল্য নেই। কারণ তারা এতিম। সকাল সকাল আমার গায়ে পানি পড়ায় চমকে উঠি। সেই সাথে আমার বুকের ভিতর যন্ত্রণা শুরু হয়ে গেল। কয়েকদিন যাবৎ বুকের ব্যথাটা একটু বেশি হচ্ছে। সামনে তাকিয়ে দেখি আব্রাহাম ভাইয়া। কি রে, তোর সাহস দেখে আমি অবাক। তুই জানিস আমি প্রতিদিন সকালে তোর হাতের তৈরি কফি খাই। আর তুই কফি না বানিয়ে ঘুমাচ্ছিস। সরি, আমার ভুল হয়ে গেছে, আমি এখনই কফি বানিয়ে আনছি, আপনি একটু অপেক্ষা করুন। বলে তারা হুড়া করে খাট থেকে নামতেই প্লাজুর সাথে পা বেঁধে পড়ে গেলাম। আমার পড়ে যাওয়া দেখে তিনি বিরক্ত হয়ে বললেন, ঠিক মতো হাঁটা চলা করতে পারিস না? আব্রাহাম ভাইয়ের কথা শুনে আমার চোখ দিয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে। আমার কান্না দেখে তিনি আবার বলে উঠলেন, রাস্তার মেয়ের মতো শুধু ঢং করতে পারিস, আর একটু কিছু হলেই শুধু চোখের জল ফেলা ছাড়া আর কি পারিস যত সব নেকামি। বলেই রুম থেকে বের হয়ে যান। এদিকে তার যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকি। আব্রাহাম ভাইয়ের জন্য কফি বানিয়ে তার রুমে গেলাম। হঠাৎ তিনি বলেন, তোর মধ্যে কি মেনার্স নেই? কারো রুমে ঢুকতে হলে তার পারমিশন নিতে হয়। সব ভুলে গেছিস নাকি? সরি, আমার ভুল হয়ে গেছে। আসলে তাড়াহুড়াই। হুম। আমি যেই না রুম থেকে বের হয়ে যাব অমনি পেছনে থেকে তিনি আমাকে বেঁকে উঠেন। তোকে কি যেতে বলেছি? পিছনে ফিরে তাকাতেই তিনি বলে উঠলেন, ওয়াশরুমে আমার জামা কাপড় ভিজিয়ে রাখা আছে, ধুয়ে ছাদে শুকাতে দিয়ে আয়। তার কথা মতো তার ওয়াশরুমে গিয়ে তার জামা কাপড় সব ধুয়ে ছাদে শুকাতে দিয়ে আসলাম। আমার রুমে এসে শুয়ে পড়লাম। কাল রাত থেকে জড়ো। আব্রাহাম ভাইয়ের জামা কাপড় ধুতে গিয়ে আমি ভিজে গেছি, তারপর থেকে জড়োটা বেড়ে গেছে। জ্বরের ঘোরে সব ঘোলাটা দেখছি। মাথাটা প্রচণ্ড ব্যথা করছে। আমার মায়ের কথা মনে পড়ছে, ছোটবেলায় মা যেমন মাথায় হাত বুলিয়ে দিত। ঘুম পাড়ানি খেয়ে। ইস, আমার যদি মা বেঁচে থাকতো, তাহলে নিশ্চয়ই আমার এই অবস্থায় আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিত। আমার জন্য অস্থির হয়ে যেত। ছোটবেলার মতো বাবা আমার পছন্দের খাবার নিয়ে এসে খাইয়ে দিত। প্রতিদিন সকালে আমাকে নিয়ে হাঁটতে যেত। প্রতি সপ্তাহে রেস্টুরেন্টে খেতে নিয়ে যেত। আর এখন, বছরে একদিনও বাইরে খেতে যাওয়া হয় না। আমার প্রতি সপ্তাহে রেস্টুরেন্টে খেতে যাওয়া হয় না। আমাকে সবাই অবহেলা করে, কি তারা তো ঠিকই বেড়াতে যাচ্ছে, রেস্টুরেন্টে খেতে যাচ্ছে, কি আমাকে তো সাথে নেই না তারা? আমার মা বাবা থাকলে আমাকে এত মানুষের কটু কথা শুনতে হতো না। আমাকে কারো বাড়িতে আশ্রিতা হয়ে থাকতে হতো না। আমার বাবা মা থাকলে আমিও আর 5টা মানুষের মতো জীবনযাপন করতে পারতাম। আমি এতিম না হলে আমার জন্য আমার বাবা মা চিন্তা করত। আমাকে খুব ভালোবাসত। আমাকে আদর করত। আমার মা থাকলে আমাকে বুকে নিয়ে ঘুমাতো। আমার বাবা থাকলে কি আমাকে ফুসকা, আইসক্রিম খাওয়াতে নিয়ে যেত। যখন দেখি ছোট ছোট ছেলেমেয়েরা তাদের মা বাবার সাথে ঘুরতে যায়, তখন আমার বুক ফেটে কান্না আসে। তখন কোনো বাচ্চাকে দেখি মা বাবার সাথে স্কুলে যাচ্ছে, তখন মনে হয় আমার বাবা মা থাকলে বুঝি আমাকে এমন করে ঘুরতে নিয়ে যেত। আমাকে কে স্কুলে পৌঁছে দিত। বুকের ভিতর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আমার তো মা বাবা নেই। আমার এমন করে কখনো ঘোরা হবে না। আমাকে কেউ স্কুলে পৌঁছে দিবে না। মাঝে মাঝে আমার খুব কান্না পাই। আমার যদি মা বাবা থাকতো তাহলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? আল্লাহ যা করে ভালোর জন্য করে। আল্লাহ হয়তো আমার ভালোর জন্য আমাকে এতিম করে দিয়েছে। এইগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়েছিলাম। বড় মামির ডাকে আমার ঘুম ভেঙে যায়। আমি চোখ বন্ধ করে আছি। মাথা ব্যথা এখনো করছে। পুরো শরীর ব্যথা, আর গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। বড় মামি আমার মাথায় হাত দিতেই চমকে উঠেন। আমার শরীর তখন জ্বরে পুড়ে যাচ্ছে। আমি বড় মামিকে বললাম, বড় মামি আমাকে একটু পানি খাওয়াবে, আমার গলাটা না শুকিয়ে কাঠ হয়ে গেছে।
বড় মামি আমার কথা শুনে আমাকে তুলে বসাতে গিয়ে আমার পিঠে হাত দিতেই আমি আহ করে উঠি। আমার আহ শব্দ করাতে বড় মামি অবাক হয়ে যায়। তিনি আমাকে বলেন, কি হয়েছে রে মা, তোর পিঠে আমি হাত দিতেই তুই আহ করে উঠলি? কিছু না মামি, বাদ দাও। তুমি আমাকে পানি খাওয়াও। কিছু না মানে, কি হয়েছে বল। বললাম তো কিছু হয়নি। কিছু হয়নি। বড় মামি যখন জিজ্ঞেস করলো আমার কি হয়েছে, তখন আমার বুক ফেটে কান্না আসছে। কোনো রকম কান্না গিলে বসে আছি। তুমি যাই পানি দাও। সত্যি তো কিছু হয়নি। দিচ্ছি বলে বড় মামি আমাকে পানি খাইয়ে রুম থেকে বের হয়ে যান। আমি বিছানায় শুয়ে পিঠের ব্যথায় টনটন করছে। আমি কান্না আটকানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না কান্না থামাতে। আজ মায়ের কথা খুব মনে পড়ছে। মায়ের গন্ধ শুঁকতে ইচ্ছা করছে। ছোটবেলায় যেমন মায়ের কোলে থাকলে মায়ের শরীর থেকে মামা গন্ধ পেতাম। বড় মামি আমার জন্য ঝাল ঝাল নুডলস রান্না করে এনে আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, উঠো তো মা, দেখ তোর জন্য ঝাল ঝাল নুডলস রান্না করে এনেছি। এটা খেয়ে দেখ, তোর ভালো লাগবে। বলেই আমাকে খাইয়ে দিতে থাকলেন। আমি বড় মামিকে বলে উঠলাম, জানো মামি, তোমার শরীর থেকে আমি মামা গন্ধ পাই। আজ তুমি প্লিজ রাতে আমার সাথে থেকো। আজ না আমার মা বাবার কথা খুব মনে পড়ছে। রাতে বড় মামি আমার সাথে ছিল। আমার মাথায় বিলি কেটে দিচ্ছিল। বড় মামির গা থেকে মামা গন্ধ পাচ্ছি, বড় মামিকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছি। সকাল বেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আব্রাহাম ভাইয়ের জন্য কফি বানিয়ে তার রুমে দরজায় নক করলাম। আসবো ভাইয়া? ভিতর থেকে বলে উঠলেন। আয় ভিতরে। রুমে ভিতর রুকে দেখলাম তিনি আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছেন। আমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। মানুষটা যাই পরে তাকে তাতেই সুন্দর লাগে। ফর্সা শরীরে সাদা শার্ট, কালো প্যান্ট, কালো রঙের ব্লেজার, চুলগুলো জেল দিয়ে সেট করা। তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। আমাকে দেখা বাদ দিয়ে আমার কফিটা দে। নেন আপনার কফি। কফি দিয়ে তার রুম থেকে বের হয়ে গেলাম। আজ আমার পরীক্ষা, এখন বাজে 8টা। আব্রাহাম ভাইয়া ভার্সিটির জন্য রেডি বের হয়ে যান। আমি ওপর থেকে তার চলে যাওয়া দেখছি। মনে মনে বলি, ইসস, মানুষটা অনেক সুন্দর। আমার জ্বর, তাই গোসল করলাম না। স্কুল ড্রেস পরে দেখি হয়ে নিচে নেমে আসতেই বড় মামি আমার কপালে হাত দিয়ে দেখলেন, আমার জ্বর আছে কি নাই। বড় মামির থেকে রিক্সা ভাড়ার টাকা নিয়ে স্কুলের যাওয়ার জন্য বের হয়ে গেলাম। বাড়ি থেকে বের হয়ে হাঁটতে লাগলাম। রিক্সা ভাড়ার টাকা খরচ না করে হেঁটে হেঁটে স্কুল যায়। আব্রাহাম ভাইয়ের বাড়ি থেকে 10 মিনিট হাঁটলেই আমার বেস্ট ফ্রেন্ড আহির বাড়ি। আমি হেঁটে আহির বাড়ি পর্যন্ত আসি। এখান থেকে আমি আর আহি এক রিক্সায় স্কুলে যাওয়া আসা করি। যাওয়ার ভাড়া আমি দিই আর আসার ভাড়া আহি দেই। তার জন্য আমার টাকা বেঁচে আয়। আহির বাড়ির সামনে যেতেই দেখি আহি রিক্সা নিয়ে আমার জন্য ওয়েট করছে। আমি যেতেই এক হাত বাড়িয়ে দেয় আমার দিকে। আহির হাত ধরে রিক্সায় উঠে বসি। আমার হাত ধরে আহি বলে উঠে, দোস্ত, পরীক্ষার প্রিপারেশন কেমন আহি? ভালো না রে আরু। কেন, তোর বাড়িতে কি আবার কিছু হয়েছে নাকি আহি? আরে না, সে রকম কিছু না আরু। কেমন কিছু সেটা ভালো করে জানি আহি। বাদ দে সে সব কথা। আচ্ছা তুই বল, তোর পরীক্ষার প্রিপারেশন কেমন আরু? মোটামুটি আহি। আমার খুব ভয় লাগছে রে আরু। কেন, তোর কি হয়েছে? ভয় লাগছে কেন আহি? আমার কেন যেন নার্ভাস লাগছে আমার যদি পরীক্ষা খারাপ হয় আরু। ধুর পাগল, বেশি টেনশন করছিস তার জন্য এমন মনে হচ্ছে। আরও নানান কথা বলতে বলতে স্কুলে পৌঁছে গেছি। আমরা ক্লাসে বসতেই স্যার এসে আমাদের খাতা দেয়। প্রশ্নপত্র পেতেই আমার চোখ ছানাবড়া, একই দেখছি। আব্রাহাম ভাইয়া যা পড়াইছে তাই আসছে পরীক্ষায়। পরীক্ষা দিয়ে বাইরে বাড়াতেই পিছন থেকে জড়িয়ে ধরে আহি। আমার ক্ষতর জায়গায় লাগায় আমার মুখ থেকে শব্দ বের হয়। আহি আমাকে ছেড়ে দিয়ে আমার পেছনে থেকে সামনে এসে বলে, এই তোর কি হয়েছে বলতো? কিছু হয়নি। তুই বলবি কি হয়েছে, রাগে দাঁতের সাথে দাঁত চেপে কথাটা বলে উঠলেন। আহির রাগ দেখে আমি একে একে সবকিছু জানিয়ে দিলাম। নুসরাত আপুর এঙ্গেজমেন্টের দিন থেকে আজ পর্যন্ত তা কিছু হয়েছে। আমার কথা শুনে আহি রাগে গোজগোজ করতে করতে বলে, এই আব্রাহামের সাহস কি করে হয় তোকে মারার?
তোর সমস্ত খরচ বহন করে সে মানলাম। কিন্তু তাই বলে অমানুষের মতো মারবে নাকি? সে একজন শিক্ষিত মানুষ হয়ে এমন আচরণ করে কেন? আরে তোর ওই কুটনি মামিকে আমি কোন দিন গলা চিপে ধরব? শালির হাত আর মুখ চলছে না। তুই হয়ে সহ্য করছিস, আমি হলে তার গলা চিপে ধরতাম। তোর মামা কি দেখে জি পাগল হয়ে গেছিল? চল তুই আমার সাথে ফার্মেসিতে বলেই আমার হাত ধরে টেনে রিকশায় উঠলেন। আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি আহির দিকে। আজ থেকে 10 বছর আগে এই মানুষটার সাথে আমার পরিচয়। ও না থাকলে আমার কি যে হতো? আমার না বলা কথাগুলো কেমন করে যেন বুঝে যায় সে। আহির রাগ দেখে আমার আজ থেকে প্রায় 10 বছর আগের কথা মনে পড়ে গেল। 10 বছর আগে মা বাবা মারা যাওয়ার পর আমার ঠাঁই হয়েছে নানা বাড়িতে। মেজো মামি তো আমাকে দেখে ক্ষোভে ফেটে পড়েন। তিনি বসার ঘরে সবাইকে জড়ো করে বলে উঠলেন, এ মেয়েকে আমি এ বাড়িতে রাখব না। মেজো মামির কথা শুনে বড় মামি বলল, মিমি, এ বাড়ি তোমার আমার নয়, বাড়ির মালিক বাবা। তার বাড়িতে তিনি কাকে রাখবেন সেটা তার ব্যাপার। নানু ভাই আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি দেখতে একদম আমার মায়ের মতো। নানু ভাই তার ছোট মেয়েকে হারিয়ে পাগল প্রায়। তিনি আমাকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে আর বলছে, এ আমার সিমির মেয়ে। আমার ছোট পরীর আরেকটা ছোট পরী, আমি তোকে কোথাও যেতে দিব না, কোথাও না। মেজো মামি আবার বলে উঠলেন, এর মায়ের জন্য আমার বাবার বাড়ির লোকজনকে অনেক অপমানিত হতে হয়েছিল। সাথে এই বাড়ির লোকজনকেও। কিভাবে ভুলে গেলেন সে সব? বাড়ি ভর্তি মানুষ ছি ছি করেছে আমাদের সিমির জন্য। বড় মামা বলে উঠলেন, আমাদের ভুলের জন্য সে দিন সিমি পালিয়ে গিয়েছিল। আমরা যদি তার পছন্দ মেনে নিতাম তাহলে এই দিন আর দেখা লাগত না। মেজো মামি রাগে গোজগোজ করতে করতে বলে উঠলেন, বড় ভাই আপনি কি বলতে চান আমার ভাইয়ের সাথে বিয়ে ঠিক হওয়ায় এমন হয়েছে? বড় মামি বলে, ভুল যেহেতু আমাদের দ্বারা হয়ে গেছে সেটা তো স্বীকার করতে হবে নাকি? মেজো মামি, কিসের ভুল? আমার ভাই কোন দিক থেকে খারাপ? আপনাদের সাত কপালের ভাগ্যে আমার ভাই আপনাদের ওই চরিত্রহীন সিমিকে সবকিছু জানার পরও বিয়ে করতে রাজি হয়েছিল। কোন রাস্তার ছেলের সাথে পালিয়ে গেছে। আর এতদিন পর আরেকটা আপদ ঘাড়ে চেপেছে। আমি বলে দিচ্ছি এ মেয়ের কোন খরচ আমরা দিব না। মেজো মামির কথা শুনে নানু ভাই বলে, তোমাদের কারো দোষ নাই, সব দোষ আমার। আমি কেন আমার মেয়ের কথাটা শুনলাম না? তার কথা শুনলে আমার আজ এ দিন দেখতে হতো না। আমার বুকের যে কি হচ্ছে তোমাদের বলে বুঝাতে পারবো না। একজন বাবার কি যে কষ্ট সে জীবিত থাকা অবস্থায় তার মৃত সন্তানের লাশের খাটিয়া বহন করা। এই নিষ্পাপ বাচ্চাটার কি হবে? সে যে এতিম হয়ে গেল, এতিম হয়ে গেল। নানুর কথা শুনে বড় মামা বলে উঠলেন, আরও আমার কাছে থাকবে। আমি আব্রাহাম আর আফরিনকে যখন পালতে পারছি সে রকম আরও আমার আরেকটা মেয়ে হয়ে থাকলো। সে ঘটনার 2 মাস পরে নানা ভাই মারা যায় আর এভাবেই চলছে আমার জীবন। আহির ডাকে আমার ঘোর কাটে। আগের কথাগুলো মনে পড়ায় আমার আগের ঘটনাগুলো চোখের সামনে ভেসে উঠছিল। এই আরও কি হয়েছে রে তোরে? কি ভাবছিস? কখন থেকে তোকে ডাকছি। সরি রে, আমি শুনতে পাইনি। চল আমার সাথে। যাচ্ছি। ফার্মেসিতে গিয়ে আমি ব্যথার, গ্যাসের আর বুক যন্ত্রণা করার কথা বলল আপু, আপনি ডাক্তার দেখান, আমার মনে হয় আপনার মনে হয় হার্টের প্রবলেম আছে। তাই আপনি তাড়াতাড়ি ডাক্তার দেখায়েন। লোকটার কথা শুনে আহিও বলল, দোস্ত এভাবে বসে থাকিস না, আগে ডাক্তার দেখাতে হবে। সে যে ওষুধগুলো নিলাম তার দাম পরিশোধ করে বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। আজ বাসায় যেতে দেরি হয়ে গেছে। বাসায় প্রবেশ করতে বুঝতে পারলাম বাসায় অনেক মেহমান আসছে। আমি কোনো দিকে না তাকিয়ে সোজা আমার রুমে এসে শুয়ে পড়লাম। আজ আমার খুব শরীর খারাপ করছে। মাথা ঘুরছে, বমি বমি ভাব হচ্ছে, কিন্তু বমি হচ্ছে না। রাত 9টা বাজে, আমি স্কুল থেকে এসে শুয়ে পড়েছিলাম, তখন 3টা বাজে আর এখন 9টা বাজে। আমি এতক্ষণ ঘুমিয়েছিলাম। ফ্রেশ হয়ে নিচে যেতেই দেখি মেজো মামির বাবার বাড়ি থেকে মেজো মামার মা, মেজো মামির ভাইয়ের বউ, তার ছেলে মেয়ে সবাই ডাইনিং টেবিলে বসে আছে। বড় মামি আর মেজো মামি এক এক করে সব খাবার টেবিলে সাজিয়ে রাখছে। বড় মামা আমার দিকে তাকিয়ে বললেন, ওখানে দাঁড়িয়ে আছিস কেন মা, এদিকে আয়, বস আমার পাশে, বলেই তার পাশের চেয়ারে বসতে বলেন।
আমি বড় মামার কথামতো তার পাশের চেয়ারে বসে পড়লাম। আমার ঠিক সামনেই আব্রাহাম ভাইয়া বসে আছেন। তার দিকে তাকাতেই দেখি তিনি আমার দিকে তাকিয়ে আছেন, আমি তাকাতেই চোখাচোখি হয়ে গেল আমাদের। আমি চোখ নামিয়ে অন্য দিকে তাকিয়ে আছি। বড় মামি আমার পাশে এসে আমার কপালে হাত দিয়ে আমার জ্বর চেক করে বলে উঠলেন, তোর তো আবার জ্বর আসছে। দুপুরে তো খাসনি, তোর রুমে গিয়ে দেখি তুই ঘুমাচ্ছিস, তাই আর তোকে ডাকিনি। বড় মামির কথা শেষ হতেই বড় মামা বলে উঠলেন, কাল রেডি হয়ে থাকিস, বিকালে আমি তোকে ডক্টরের কাছে নিয়ে যাবনি। বড় মামি আমাদের সবাইকে খাবার বেড়ে দেয়, সবাই খাওয়া শুরু করে। বড় মামা আমাকে মুখে তুলে খাইয়ে দিতে থাকে। মেজো মামির মা বড় মামার উদ্দেশ্য বলে উঠেন, বলছিলাম কি আরিফ বাবা। হুম মাইয়া, তোমার কাছে আমার একটা আবদার আছে বাবা। কি আবদার মাইমা? আমি বড় মুখ করে তোমার কাছে আবদারটা করছি, তুমি পূরণ কইরো। দেখেন মাইমা, আপনার আবদারটা যদি আমার সাধ্যের মধ্যে হলে আমি অবশ্য পূরণ করার চেষ্টা করব। আমি আমার নাতনি রাইমা জন্য আমাদের আব্রাহামের হাত চাইতে আসছি। আপনার কথা বুঝলাম না। মানে আমি বলতে চাইছি রাশিয়ার সঙ্গে আব্রাহামের বিয়ের ব্যাপারে কথা বলতে চাইছি। মেজো মামির মায়ের কথা শুনে বড় মামা মামি একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছেন। এদিকে আমার কথাটা শুনে বুকে চিন চিন ব্যথা শুরু হয়ে গেছে। মেজো মামির মায়ের কথা শুনে বড় মামা বলে উঠলেন, ছেলে আমাদের যথেষ্ট বড় হয়েছে। বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেটা আমার ছেলের মতো না মেনে আমি বলতে পারছি না। মেজো মামি বলে উঠলেন, আমার ভাইজির সাথে আব্রাহামকে খুব ভালো মানাবে। আর রাইমা দেখতে শুনতে ভালোই, আব্রাহামের নিশ্চয়ই অপছন্দ হবে না রাইমাকে। কথাটা বলেই আব্রাহাম ভাইয়ের দিকে সবাই তাকায় তার উত্তর শোনার জন্য। এদিকে আব্রাহাম ভাইয়া একমনে খাবার খেয়ে যাচ্ছে। এদিকে যে তার বিয়ের বিষয়ে কথা হচ্ছে তাতে তার কিছু যায় আসে না। খাওয়া শেষ করে তিনি বলেন, আপাতত বিয়ের বিষয়ে আমি কিছু ভাবিনি। এখন তো আমার ২৬ বছর, আমি এখন বিয়ে করতে চাই না। আব্রাহাম ভাইয়ের কথা শুনে মেজো মামি বলে, এখন বিয়ে করতে হবে না, এখন এঙ্গেজমেন্ট করে রাখা হোক, পরে বিয়ে কইরো। মেজো মামির কথা শুনে আমার বুকের ভিতর ধকধক করছে। আব্রাহাম ভাইয়ের কথা শোনার অপেক্ষায় আছি। মেজো মামির মা বলে উঠলেন, আমার নাতনিকে তোমার বিয়ে করতে আপত্তি আছে? মেজো মামির মায়ের কথা শুনে আব্রাহাম ভাইয়া একবার রাইমার দিকে তাকায়, দেখে রাইমা মাথা নিচু করে মুচকি মুচকি হাসছে। আর একবার আমার দিকে তাকালো। আরুর দিকে তাকাতেই আব্রাহামের বুক ধক করে ওঠে। আরু করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে আব্রাহামের দিকে। আব্রাহাম সবার দিকে একবার তাকিয়ে বলে উঠে, আমার পছন্দের মানুষ আছে, তাকে ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। বলেই তিনি চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আরুর দিকে তাকিয়ে বললেন, তোর খাওয়া শেষ করে আমার জন্য কফি বানিয়ে আনো, বলেই চলে গেল। আব্রাহাম ভাইয়ার চলে যাওয়া পর মেজো মামির মা বলে উঠলেন, তোমরা একটু বুঝাও। আমার নাতনি কি দেখতে খারাপ না? কোনো বাজে কোনো রিপোর্ট আছে তার জন্য ওকে ছেলের বউ করতে চাইছো না? বড় মামি বলেন, দেখেন মাইমা, বিয়েটা আমরা করব না। তাই আমাদের পছন্দ দিয়ে লাভ নেই। আব্রাহাম বিয়ে করবে কাকে সেটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আর যেখানে আব্রাহাম মেয়ে পছন্দ করে রেখেছে সেখানে সে ওই মেয়েকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। আমার ছেলে যাকেই বিয়ে করুক তাকে আমরা সাদরে গ্রহণ করব। বলেই তিনি চলে গেলেন। এদিকে আমি সেই একটা জায়গায় আটকে আছি। আমার পছন্দের মানুষ আছে কথাটা কানে বারবার বাজছে। বুকের ভেতর জ্বলে যাচ্ছে। নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। এমন মনে হচ্ছে নিঃশ্বাস আটকে মারা যাব। কোনো রকম উঠে রান্নাঘরে গিয়ে বেসিনে গিয়ে মুখ পানি দিচ্ছি। আব্রাহাম ভাইয়ের জন্য কফি বানিয়ে তার রুমে গিয়ে নক করি। ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না, তাই ভিতরে ঢুকে টেবিলের উপর কফির মগ রেখে আমার রুমে এসে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ি। এদিকে আব্রাহাম এর সাথে রাইমার বিয়ে কিভাবে দেওয়া যায় তার পরিকল্পনা করছে। আব্রাহাম ভাইয়ের জন্য কফি বানিয়ে তার রুমে গিয়ে নক করি। ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না, তাই ভিতরে ঢুকে টেবিলের উপর কফির মগ রেখে আমার রুমে এসে দরজা লাগিয়ে বিছানায় শুয়ে পড়ি। সেদিনের রাতের পর আজ 1 মাস আমি আর আব্রাহাম ভাইয়ের সামনে যাইনি। তার জন্য প্রতিদিন সকালে কফি বানিয়ে তা বড় মামির হাত দিয়ে পাঠায়। কাল আমার টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে। পরীক্ষার টেনশনে আমার কদিন ঘুম হয়নি। তাই কাল সারারাত বসে গল্প লিখেছি।
অনেক দিন হলো আমি আমার আইডিতে ঢুকিনি আর গল্পও পোস্ট করিনি। আমি ক্লাস 9 থেকে ফেসবুকে গল্প পোস্ট করি আমার ছন্দ নাম ব্যবহার করে। আমি যে গল্প লিখি সেটা কেউ বুঝতে না পারে আর কেউ যেন আমাকে চিনতে না পারে। অবশ্য আহি জানে আমি গল্প লিখি। আসমানি নামে আমার একটা পেজ আছে যেখানে 90,000 ফলোয়ার আর লাইক 56,000। আসমানি নামে পেজের কথা উল্লেখ করেছি, সেটা কাল্পনিক। তাই সেটা সত্যি মনে করবেন না। তাই কাল সারারাত ধরে গল্প লিখে আজ বেলা 11টায় ঘুম থেকে উঠে গল্পের একটা পর্ব ফেসবুক পেজে পোস্ট করে, শাওয়ার নিয়ে রুম থেকে বের হতেই আব্রাহাম ভাইয়ের সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায়। চোখে দেখতে পাসো না না নাকি অন্ধ তুই? আমি অন্ধ হতে যাব কেন? তাহলে আমার সাথে ধাক্কা খেলি কেন? নিচে পড়ে যাওয়াজ হাতে ব্যথা পাইছি। উঠে দাঁড়িয়ে আব্রাহাম ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, আমি না হলে খেয়াল করিনি তাই বলে আপনি একটু খেয়াল করে হাঁটবেন না নাকি? আমার কথা শুনে আব্রাহাম ভাইয়া বলে উঠলেন, এই তোর সাহস তো কম না, তুই আমার বাড়িতে থেকে আমার সাথে উঁচু গলায় কথা বলছিল। আমি তার কথার কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে এলাম। আমার যাওয়ার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকেন। তিনি ভাবতে পারেননি আমি তাকে ইগনোর করে চলে যাব। তিনি তাড়াতাড়ি করে রুমে ঢুকে তার ভালোবাসার মানুষটির লেখা পড়ছেন মনোযোগ সহকারে। টেবিলে বসে নাস্তা করছি এমন সময় পেছনে থেকে কে যেন আমার চোখ ধরে রাখে। আমি তার স্পর্শে বুঝতে পেরেছি কে সে। তাই বলে উঠলাম, আশি আমি জানি তুই আমার চোখ ধরে আছিস। আমার কথা শুনে আমার চোখ ছেড়ে দিয়ে আহি আমাকে বলে উঠে, তুই বারবার কেমনে বুঝে মাস? তোর স্পর্শ আমি ভালো করে অনুভব করতে পারি। তাই তুই সব পারছ। তুই আজ আসবি কই আগে তো বলিসনি? কেন রে না বলে এসেছি বলে তুই আমাকে অপমান করছিস? তোর নামে আমি মামলা করব। আহির কথা শুনে বড় মামি রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলে কি হয়েছে রে, আর কে কার নামে মামলা করবে? আহি বলে উঠে, আমি ওকে না বলে আসছি তাই সে আমাকে অপমান করেছে। তাই আমি আরুর নামে মামলা করব। আহির কথা শুনে বড় মামি আর আমি হাসতে শুরু করি। আমাদের হাসি দেখে আহিও হাসতে শুরু করে। হাসি থামিয়ে বড় মামি বলে উঠলেন, কেমন আছিস রে মা? আগে তুই এ বাড়িতে কত আসছি, এখন আর আসিস না কেন? ভালো আছি আমি। আপনি কেমন আছেন? এখন পড়াশোনা নিয়ে ব্যস্ত তো তাই আর অত আসা হয় না। বুঝলাম, আজ কিন্তু এখানে রাতে থাকতে হবে। না করলে শুনবো না। বড় মামির কথা শুনে আহি হাসতে লাগে, বলে আচ্ছা থাকবনি। তাদের কথা শুনে আমি বলি, আমাকে কি কেউ দেখতে পাচ্ছে না? আমার কথা শুনে বড় মামি আর আহি হাসতে হাসতে বলে, তাই তো তুই কে? তোকে আমরা চিনি না বলে আবার দুজনে হাসতে লাগে। খাওয়ার টেবিলে আজ সবাই একসাথে খাবার খাচ্ছি। খাওয়ার টেবিলে বসে আহি ক্যাট, মাহিম ভাইয়া আর চোখে দেখছে বারবার। হঠাৎ মাহিম ভাইয়ার দিকে চোখ পড়তেই দেখি সে আহির দিকে তাকাচ্ছে। আর এই দিকে আহির পাশে মেজো মামি বসায়, আহি মনে মনে সাবান ছাড়া ধুয়ে দিচ্ছে। খাবার খাওয়ার পর আমি আর আহি আমার রুমে চলে আসি। দরজা বন্ধ করে আহি আর আমি গল্প করতে শুরু করি তখন আহি বলে উঠে, দোস্ত তুই আজ ফাটিয়ে দিয়েছিস। তোর আজকের গল্পটা অনেক সুন্দর হয়েছে। শুধু আজকের গল্পটা ভালো হয়েছে, অন্য গল্পগুলো মনে হয় ভালো হয় না। আরে আমি ওভাবে বলিনি, আরও তোর লেখা সব গল্পগুলাই সুন্দর। ও হ্যাঁ, যে কাজের জন্য আসছিলাম সামনে বই মেলা, তাই ভাবছি তোর এই নতুন গল্পটা বই বের কর। আহির কথা শুনে আমারও মনে হচ্ছে হ্যাঁ বই বের করা যায়। তাই আহিকে বললাম, বই বের করা যায়, কিন্তু কিন্তু কি? আমার কাছে তো বেশি টাকা নেয়। রিকশা ভাড়া আর টিফিনের থেকে টাকা বাঁচিয়ে আমার কাছে মাত্র 7,000 টাকা আছে। 5 বছর থেকে টাকা জমিয়ে এই টাকাটা জড়ো করেছি। আমার কথা শুনে আশি বলে উঠে, আরে এত টেনশন করছিস কেন গাধা? আমার এক কাজিন বই ছাপে, আমি তার সাথে কথা বলে রেখেছি। জেট বই ছাপিয়ে দিবে আর বই মেলাতে বইগুলো বিক্রি করে যত টাকা পাবো আমরা সে টাকার 35% ভাইয়া নিবে আর বাকি 65% টাকা তোর। কি বলিস কি? অবাক হয়ে জানতে চাইলাম, এটার কি সত্যি? রে পাগল সত্যি। রাত 11টা, আমি আর আশি ছাদে দাঁড়িয়ে আছি। আহি ফোনে তার সে কাজিনের সাথে কথা বলছে বই বের করার ব্যাপারে।
কথা বলা শেষ করতেই আমাকে জড়িয়ে ধরে বলে উঠে, দোস্ত রে, কাল আমাদের ডেকেছে অফিসে। সত্যি বলছিস তো নাকি আমার সাথে মজা নিচ্ছিস? আরে বোকা, আমি কেন তোর সাথে মজা নিবে? আমার কেমন যেন সব স্বপ্নের মতো লাগছে। আর সে স্বপ্ন পূরণ হবে এবার। আহি, আমার কেমন অনুভূতি হচ্ছে তোকে বলে বোঝাতে পারবো না। আমার যে কি খুশি লাগছে। আমি আগেই বলছি, আমি কিন্তু বই কিনতে পারবো না। বই তুই আমাকে গিফট করবি। ওকে করব নি। জানু একটা গান শোনা আমাকে, কতদিন তোর গলায় গান শুনিনি। না রে, আমি গাইতে পারবো না। কেন রে, কি হয়েছে? আহি আরুর গালে হাত দিয়ে বলে, আমার যে গান বলা অপরাধ। আহির কথা শুনে আমার মনে পড়ে গেল সেদিন রাতের ঘটনা। সে রাতের কথাগুলো কানে এসে বাড়ি খাচ্ছে। আহি আমার নিশ্চুপ থাকার কারণ বুঝে বলে উঠে, শোন আরু, তুই যদি নিজেকে দুর্বল ভাবিস, নিজেকে অসহায় মনে করিস, মানুষ তোকে পায়ের তলায় পিষে মারবে, তারা তো ভাববে তুই অসহায়, তুই কিছু করতে পারবি না। তারা সেটার সুযোগ নিবে। তোকে শক্ত হাতে হবে। তাদের বুঝিয়ে দিতে হবে তুই অসহায় না, তুই দুর্বল না। তোকে অবহেলা করা মানুষগুলোকে দেখিয়ে দিতে হবে তুই তাদের ছাড়া ভালো আছিস। আহির কথাগুলো আমার কানে বাড়ি খাচ্ছে। তাদের দেখিয়ে দিতে হবে আমি দুর্বল না, আমি অসহায় না, আমি তাদের ছাড়া ভালো আছি। সকালে আহি আর আমি নাস্তা করতে বসেছি। বেলা বাজে 11টা। কাল রাতে দুই বান্ধবী রাতে গল্প করতে করতে অনেক রাতে ঘুমিয়েছি। তাই উঠতেও দেরি। সকালে সবাই নাস্তা করে। মেয়ে তার কাছে চলে গেছে। আমি আর আসি দেরি করে ঘুম থেকে উঠায়, এখন নাস্তা করছি। বড় মামি আমাকে আর আহিকে নাস্তা খেতে দিয়ে আমাদের সামনে বসে বলে, কি মামুনি, আপনাদের ঘুম ভাঙ্গার সময় হলো নাকি আবার নাস্তা খেয়ে ঘুমাবেন? বড় মামির কথা শুনে আমি আর আহি দুজন দুজনার দিকে তাকিয়ে হেসে উঠলাম। আমাদের হাসি দেখে বড় মামিও আমাদের সাথে হাসতে থাকেন। আহি হাসি থামিয়ে বলল, মামি, আপনার কাছে আমার একটা আবদার আছে। আহির কথা শুনে বড় মামি একটু নড়েচড়ে বসে বলে উঠলেন, তোমার আবদারটা যদি আমার সাধ্যের মধ্যে হলে আমি সেটা পূরণ করব। তুমি বলো মা, আমি পূরণ করার চেষ্টা করব। আশি বড় মামির কথা শুনে আমার দিকে তাকিয়ে মৃদু হাসি দিয়ে বলে উঠে, মামি, আমি আরুকে কিছু দিনের জন্য আমার সাথে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। আহির কথা শুনে বড় মামির মুখেটা মলিন হয়ে গেল। তিনি একবার আমার দিকে তাকিয়ে আহির উদ্দেশ্য বলে উঠলেন, তোমাদের একটা ঘটনা বলি শুনো। আমার আর তোমার মামার প্রেমের বিয়ে। তোমার নানি আমাকে অতটা পছন্দ করত না। সেটা তার কথায় বুঝতে পারতাম। আমি বিয়ে হয়ে আসি তখন সিমি 5 বছরের। সে বড় ভাবি বলতেই পাগল। ও সব সময় আমার কাছে থাকত। বিয়ের বছর পাড়িয়ে যাচ্ছে, তাও আমার বাচ্চা হয় না। এ নিয়েও তোমার নানির সমস্যা, কেন আমার বাচ্চা হচ্ছে না এটা নিয়ে প্রতিদিন একটা না একটা ঝামেলা লেগেই থাকতো বাসায়। এভাবেই কেটে গেল 4 বছর। আমার বিয়ের পর থেকে আমি সিমিকে আমার সন্তানের মতো লালন পালন করেছি। হঠাৎ করে জানতে পারি আমি মা হতে চলেছি। আমার যে কি খুশি লাগছিল বলে বোঝাতে পারবো না। বাড়ির সবাই এ কথা শুনে অনেক খুশি। আব্রাহাম পেটে আসার পর থেকে আমি অসুস্থ থাকতাম প্রায় সময়। ছোট সিমি তখন কেমন যেন বুঝদার হয়ে গেল। সে সব সময় আমার পাশে থাকত। আব্রাহাম হওয়ার পর আমি আরও অসুস্থ হয়ে পড়লাম, কোনো কাজ করতে পারতাম না। আব্রাহামকে সব সময় সিমিই সামলাতো। স্কুল থাকার সময়টুকু বাদেও সব সময় আমার কাছে থাকত। হঠাৎ তোর মেজ মামা বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠেছে। তারপর তোর মামার বিয়ে মিমির সাথে হয়। আমার বাবার বাড়ির অবস্থার চেয়ে তোর মেজ মামির বাবার বাড়ির অবস্থা ভালো ছিল। এটা দেখে সব সময় তোর নানি আমাকে কুক কথা বলতো। তোর মেজ মামির সাথে সিমির বনিবনা হতো না। ততদিনে তোর নানি মারা গেছে। আস্তে আস্তে তোর মেজ মামাও কেমন বদলে যেতে শুরু করে। এভাবেই কেটে গেল 6 বছর। তখন সিমি একজন যুবতী নারীতে পরিণত হয়েছে। সে দেখতে অনেক সুন্দর ছিল। এক কথায় চোখ ধাঁধানো সুন্দর যাকে বলে। হঠাৎ একদিন বাড়িতে জানাজানি হয়ে যায় সিমি একজনের সাথে সম্পর্কে আছে, এটা নিয়ে বাসায় অনেক ঝামেলা হয়। তোর মেজ মামির কথা শুনে তোর মেজ মামা অনেক মারে সিমিকে।
আমি বাধা দিতে গেলে আমাকে মিমি অনেক কথা শুনাই, সে বলে আমি নাকি সিমিকে এই সব করতে উৎসাহ দিই। আমার জন্যই সিমি খারাপ হয়ে গেছে। কোন দিন রাস্তার ছেলের সাথে পালিয়ে যাবে বলা যায় না। সে এমন করে ব্রেন ওয়াশ করে যে তোর নানা মামারা মিমির কথা শুনে তার ভাইয়ের সাথে সিমির বিয়ে ঠিক করে। এদিকে সিমি কার সাথে সম্পর্ক ছিল তখন তা আমাদের কাছে অজানা। সিমি বিয়ের দিন সকালে তোর নানা ভাইয়ের পা দুটো ধরে অনেক ধন্যবাদ করে। সে এই বিয়ে করতে চায় না। সে অন্য কাউকে ভালোবাসে। তোর নানা মান সম্মানের ভয় মিমির ভাইয়ের সাথে বিয়ে ঠিক করে। আমাকে সিমির বিয়ের আগে আমার বাবার বাড়িতে রেখে আসে, যাতে সিমিকে কোনো রকম সাহায্য করতে না পারি। বিয়ের দিন তোর মেজো মামি আর মেজো খালা মিলে সিমিকে সাজায়। বরযাত্রী আসা বাড়িরও সবাই সেদিকে ব্যস্ত, সিমির দিকে তাদের কারো খেয়াল নেই। কাজীকে নিয়ে যখন রুমে যায় বিয়ে পোড়ানোর জন্য তখন দেখে রুম ফাঁকা, বাড়িতে হইচই লেগে যায়, বিয়ের আসর থেকে বউ পালিয়ে গেছে। এদিকে তোর মেজো মামির বাড়ির লোকজন অনেক অপমান করে এই বাড়ির লোকজনকে। তোর মামারা রাগে আর সিমির খোঁজ করে না। অনেক দিন কেটে যায়, হঠাৎ একদিন সিমি ফোন দিয়ে বলে, আমি বাড়িতে আসছি ভাবি বলেই ফোন কেটে দেয়। এদিকে আমি কথাটা শুনে অবাক হয় আবার খুশিও হয় খুব। আমি তোর বড় মামাকে কথাটা বলতেই তার চোখ দিয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে। রাগের মাথায় নেওয়া একটি সিদ্ধান্তে সব শেষ হয়ে গেল। ততদিনে তিনি তার ভুলটা বুঝতে পারছেন। মিমির কথায় কান না দিয়ে সিমি কার সাথে সম্পর্ক ছিল সেটা জানার দরকার ছিল। তিনিও তো ভালোবেসে বিয়ে করেছিলেন, তাহলে তার বোন কেন পারবে না? বাবাকে কথাটা বলতে যাব এমন সময় আমার ফোনটা বেজে উঠে আমি কল ধরতেই অপর পাশ থেকে বলে উঠে এ ফোনের মালিকের অ্যাক্সিডেন্ট হয়েছেন, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। হাসপাতালের নামটা বলেই কল কেটে দেয়। এদিকে আমার কানে একটা কথা বারবার বাজছে, ফোনের মালিকের অ্যাক্সিডেন্ট হয়েছেন, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া। আমি হাউমাউ করে কেঁদে উঠি। আমার কান্না শুনে সবাই দৌড়ে আসে আমার কাছে। সবাই জিজ্ঞেস করে আমি কান্না করছি কেন। কান্নার চটে কিছু বলতে পারছি না। তাও ভাঙঙ্গা ভাঙঙ্গা কণ্ঠে বলি, সিমি যে গাড়িতে আসছিল সেটা অ্যাক্সিডেন্ট করেছে, সিমিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমার কথা শুনে বাড়ির সবাই চমকে উঠে। এত বছর পর সিমি কোত্থেকে আসছে? তারপর জানালাম সিমি আমাকে ফোন দিয়ে বলে সে আসছে। আমার কথা শুনে তোর বড় মামা হাসপাতালের নাম শুনে তাড়াতাড়ি বের হয়ে যায়। এদিকে হাসপাতালে পৌঁছে জানতে পারে আবির আর সিমি হাসপাতালে নিয়ে আসার সময় রাস্তাতেই তারা দুজন মারা যায়। আর তোর অবস্থা নাজুক, যে কোনো সময় যে কিছু হতে পারে। সেদিন সিমির লাশ জড়িয়ে ধরে পাগলের মতো কান্না করছিল তোর মামা আর নানা। আল্লাহর রহমতে তুই সুস্থ হয়ে বাসায় ফিরলি। তোকে দেখে আমি অবাক হয়ে গেছিলাম, তুই অবিকল তোর মায়ের মতো দেখতে হয়েছিস। তারপর তোর সব দায়িত্ব যখন আমরা নিলাম তারপর থেকে তোকে আমি কাজ ছাড়া করিনি। আমি তোকে আর আফরিনকে কখনো আলাদা করে দেখিনি। তোকে আমি আমার নিজের সন্তানের মতো লালন পালন করে বড় করেছি। কথাগুলো বলার সময় বড় মামির চোখ দিয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে। বড় মামির কথা শুনে আমার চোখ দিয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে। বড় মামি চোখের জল মুছে বলে উঠলেন, এ কথাগুলো কেন বললাম জানিস আরু? তোর মেজো মামি তোকে দেখতে পারে না সেটা তো জানিস। সে চাই না এই বাড়িতে থাক। সে নানা রকম কথা বলবে, তোর গায়ে হাত তুলবে, এগুলো তুই মানবি না। সে তোর ক্ষতি করার চেষ্টা করবে। তাই এখন থেকে যে যেমন আচরণ করবে, তুইও সে রকম আচরণ করবি। আমি দেখে আসছি, যে যা বলে তুই সেটাই করিস। তুই নিজেকে অসহায় মনে করিস কারণ এতিম তুই। আরে বোকা, এই পৃথিবীতে সবাইকে মরতে হবে দুদিন আগে আর পরে। তাই এখন থেকে নিজেকে শক্ত করে। কারো কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবি না। এখন তোর ক্যারিয়ার গড়ার সময়, মন দিয়ে পড়াশোনা কর। এবার আহির দিকে তাকিয়ে বললেন, আমি জানি তুমি আহিকে কত ভালোবাসো। তোমার কাছে ও নিরাপদ থাকবে। তুমি অঙ্কে নিয়ে যেতে চাই তো নিয়ে যেতে পারো, তবে 2 দিনের বেশি থাকার পারমিশন দিব না। ও না থাকলে আমার ঘর ফাঁকা ফাঁকা লাগে। মামির কথা শুনে আহি বলে উঠে, ঠিক আছে। আরুকে মাত্র 2 দিনের জন্য নিয়ে যাব অঙ্কে। বড় মামি বলে, আচ্ছা। বিকেল 4:30টায় রেডি হয়ে আমি আর আহি রিকশার জন্য ওয়েট করছি। এদিকে আহি রেগে যাচ্ছে, একটাও খালি রিকশা না পাওয়ায়।
আহি রেগে গিয়ে বলে, বাল ভালো লাগে না। মনে হচ্ছে আজ শালা শহরের সব কাপলরা রিকশায় উঠে ঘুরে বেড়াচ্ছে। আহির কথা শুনে আমি হাসতে হাসতে নিচে বসে পড়লাম। এই মেয়ে রেগে গেলে ছেলেদের মতো গালি দিবে। অনেকক্ষণ ধরে অপেক্ষা করেও যখন গাড়ি পাচ্ছি না তখন আমার অনেক রাগ লাগে। হঠাৎ আহি আমার হাত ধরে টেনে রাস্তায় নেমে দৌড় লাগায়। আমি পাগলের মতো কিছু না বুঝেই আহির সাথে দৌড়াচ্ছি। হঠাৎ করে একটা রিকশার সামনে গিয়ে দৌড়ানো থামায় আহি আর আমি। এখন বুঝতে পারছি কেন আহি আমার হাত ধরে টেনে নিয়ে দৌড় লাগায়। রিকশাওয়ালা মামা আমাদের এভাবে তার দিকে আসতে দেখে তাড়াতাড়ি রিকশার ব্রেক চাপে। না হলে রিকশা আমার আর আহির উপর দিয়ে চলে যেত। রিকশাওয়ালা ভয়ে ভয়ে বলে উঠলেন, এই যে আপারা এমনে রাস্তার মাঝখানে দৌড়াইতেছেন কেন? আসতে আসেন, এহনি আমার রিকশা আপনাদের ওপর উইঠা যাইতে। আহি আমার হাত ধরে টেনে রিকশায় উঠে বসে বলে, আরে মামা কিসের আসতে আসবো, কতক্ষণ থেকে বসে আছি একটাও খালি রিকশা পাচ্ছি না, তাই আপনাকে দূর থেকে দেখে তাড়াতাড়ি করে আপনার রিকশায় উঠার জন্য আসছি। কথাটা বলে আমার হাত ধরে উঠে বসে রিকশায়, আমিও রিকশা উঠে বসতেই রিকশাওয়ালা মামা বলে, কোন দিকে মামু? আহি ঠিকানা বলে দিতেই রিকশা গন্তব্য এর উদ্দেশ্যে চলতে শুরু করে। আহি আর আরু বসে আছি আহির কাজিন আসিফ চৌধুরীর সামনে। তিনি অবাক হয়ে আরুকে দেখছেন। তিনি বিশ্বাস করতে পারছেন না, তার পছন্দের লেখিকা তার সামনে বসে আছে। আসমানি, যার লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার, যাকে আজ পর্যন্ত কেউ রিয়েল লাইফে দেখেনি, আর সে তার সামনে বসে আছে। সে ভেতর ভেতর অনেক অস্থিরতা অনুভব করতে লাগে। কত লেখক লেখিকাকে রিয়েল লাইফে দেখেছে, কথা বলেছেন, কই তাদের দেখে তো কখনো এমন অস্থিরতা অনুভব করেনি। তাহলে এর বেলায় এমন হচ্ছে কেন? এটা ভেবেই তার অস্থিরতা দ্বিগুণ হচ্ছে। অনেকক্ষণ বসে থাকতে থাকতে আহি বিরক্ত হয়ে যায়। সে বিরক্ত হয়ে বলে, কখন থেকে বসিয়ে রেখেছ, কিছু বলছো না কেন? কাল যে গল্পটা তোমার কাছে দিছিলাম সেটা পড়েছ, তোমার পছন্দ হয়নি, কিছু বলছো না কেন? আহির কথা শুনে আসিফ একটু নড়েচড়ে বসে। সে একবার আরুর দিকে তাকিয়ে, আবার আহির দিকে তাকিয়ে বলে উঠলেন, আরে না, আমি আসলে ভাবছিলাম। কি ভাবছিলে, শুনি? আমি ভাবছিলাম, এতটুকু বাচ্চা মেয়ে কিনা ফেমাস রাইটার। আসিফের কথা শুনে আরও একটু নড়েচড়ে বসে বলে, কেন, আমাকে দেখে কি আপনার বাচ্চা মেয়ে মনে হচ্ছে? আরুর দিকে তাকাতেই আসিফ দেখে আরু চোখ ঘুচড়ি করে তাকিয়ে আছে তার দিকে। আরুর তাকানা দেখে আসিফ একটা শুকনো ঢোক গিলে বলে ওঠে, না আসলে আমি ওভাবে বলিনি। তাহলে কিভাবে বলছো তুমি? আহি ফট করে কথাটা বলে ওঠে। আহির কথা শুনে এবার আসিফ গলা খাকারি দিয়ে বলে, আমি বলছি এত অল্প বয়সে এত সুন্দর লেখা কিভাবে? তোমার লেখা অসম্ভব সুন্দর। আমি তোমার অনেক বড় ফ্যান। আমি ফেসবুকে তোমার গল্প পড়ি। আসিফের কথা শেষ হতেই আহি বলে, আমরা বুঝতে পারছি তুমি ওর অনেক বড় ফ্যান। এই কথাগুলো বাদ দিয়ে মূল কথায় আসো। আসিফ বলতে শুরু করে, কাল যে গল্পটা আমাকে দিয়েছ সেটা আমি পড়েছি আর অনেক ভালো লেগেছে। আফটারলো আমাদের লেখিকা সাহেবা এত সুন্দর করে লিখেছেন, আমি তো ফিদা হয়ে গেছি। আসিফের কথা শুনে আসি আর আরও একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে হেসে ওঠে। আহি বলে উঠে, দেখতে হবে না কার বেস্টু। আহির কথা শুনে আসিফ বলে উঠে, হুম দেখতেই পাচ্ছি, আহি সাতচুন্নির বেস্টু। আসিফের কথা শুনে আরও ফিক করে হেসে উঠল। আর এই দিকে আহি রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে আসিফের দিকে, আর এদিকে আরুর হাসি দেখে আহি আরও রেগে গিয়ে আসিফের চুল ধরে দেয় এক টান। এদিকে আসিফ আরুর হাসির দিকে তাকিয়ে এতটা বিভোর ছিল যে এদিকে আহিমে যে রেগে তার দিকে এগিয়ে যাচ্ছে সেটা সে বুঝতেই পারেনি। চুলে টান লাগায় আসিফের ঘোর কাটে। সে এবার চেঁচিয়ে বলতে শুরু করে, এই আহি সাতচুন্নি ছাড় আমারে। ছাড়বো না। তুমি আমারে সাতচুন্নি বললা কেন? সাতচুন্নিকে সাতচুন্নি বলবো না তে কি বলবো? তুই তো পুরাই পেতনির মতো দেখতে। আসিফের কথা শেষ করতে আহি তার চুল আরো শক্ত করে টেনে ধরে। আসিফ চুল টানায় ব্যথা পেয়ে বলে উঠে, থামো বইন থামো। তুই সাতচুন্নি না, তুই বিশ্ব সুন্দরীর। ছাইরে দে বইন আমার। আমি আর কোনো দিন তোর পিছনে লাগতাম না। আসিফের কথা শুনে আহি আসিফের চুলগুলো ছেড়ে দেয়।
আসিফ চুলগুলো ছাড়া পেতেই আরুর দিকে তাকাই। এতক্ষণ এদের মারামারি দেখে আরু অবাক হয়ে তাকিয়েছিল তাদের দিকে। আরুর সামনে ছোট বোনের মার খেয়ে অনেক লজ্জা পায়। আহি আরুর দিকে তাকিয়ে বলে, আরে অবাক হোস না, এ আমার চাচাতো ভাই। আহির কথা শুনে আমি অবাক হয়ে যায়। তারা চাচাতো ভাই বোন, তার জন্য এভাবে কথা বলছিল একে অপরের সাথে। আসিফ বলে উঠে, কিছু মনে করো না। যে ব্যাপারে কথা বলার জন্য তোমাকে ডেকেছিলাম। তোমার লেখা গল্প আমি ছাপতে শুরু করেছি আজ থেকেই। কতগুলো বই ছাপাবো সেই ব্যাপারে জানার জন্য তোমায় ডেকেছি। আর 2 মাস পর বই মেলা শুরু। আমি কি বলবো বলেন, আমি তো এর আগে বই ছাপাতে দেয়নি। এটাই আমার প্রথম গল্প যেটা বই আকারে ছাপা হবে। তাই এ সম্পর্কে আমার কোনো ধারণাই নাই। আমার কথা শুনে আহি বলতে শুরু করে, তুমি তো বই ছাপাও। তোমার তো একটা আইডিয়া আছে কতগুলো বই ছাপানো লাগবে। আমি মনে করি কমপক্ষে 1 লক্ষ বই ছাপানো লাগবে। কারণ আসমানির লেখা গল্প প্রথম বই আসতে চলেছে, আর পাবলিক কি বসে থাকবে। আসিফ ভাইয়ার কথা শুনে আমার মাথা ঘুরছে। 1 লক্ষ বই ছাপানো লাগবে। আহি বলে, এতগুলো বই ছাপাতে তো অনেক খরচ। তা তো হবেই, বই আকারে বের করলে বইয়ের মোট পেজ থাকবে 235টি। বইয়ের দাম 230 টাকা করে বিক্রি করতে হবে। তার মধ্যে 35% আমাকে দিবা। এ বইগুলো গোটা বাংলাদেশে বই মেলাতে বিক্রি করা হবে। আমাদের লোক প্রতিটি জেলায় এই গল্পের বই সেল করবে। তুমি জাস্ট এবার আমাদের এখানের বই মেলাই এ বিকালে গিয়ে একটু ঘোরাঘুরি করে আসবে। কি তুমি রাজি তো? আসিফ ভাইয়ার কথায় রাজি হয়ে যায়। এরপর ওখান থেকে আহিদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি আসি আর আসিফ ভাইয়া। এদিকে ভার্সিটি থেকে এসে আমি ফ্রেশ হতে যাওয়ার আগে ড্রয়িং রুম থেকে বলে উঠলাম, আরও আমার কফি দিয়ে যা। বলেই রুমে এসে শুয়ে পড়লাম। আজ অনেক ক্লান্ত হয়ে গেছি। তাই ফ্রেশ না হয়ে শুয়ে আছি। কফি খেয়ে তারপর ফ্রেশ হব। অনেকক্ষণ হয়ে গেছে এখন ও আরও কফি আনছে না দেখে আমার অনেক রাগ উঠছে। একে দিয়ে কোনো কাজ ঠিক মতো হবে না। এবার কিছুটা জোরে বলে উঠলাম, আরও কফি দিয়ে যা। কখন তোকে কফি দিতে বলেছি শুনতে পাসনি আমার কথা? বলেই ওয়াশরুমে গেলাম ফ্রেশ হতে। আরুর অপেক্ষায় থাকলে আর ফ্রেশ হওয়া লাগবে না। ফ্রেশ হয়ে এসে দেখি এখনো কফি আনেনি। এটা দেখে আমার অনেক রাগ উঠে গেছে। যেই না রুম থেকে বের হতে যাব, দেখি মা আসছে কফির মগ নিয়ে। তাই বাইরে না গিয়ে বিছানায় বসলাম। মা আমার হাতে কফি দিতেই বলে উঠলাম, মহারানী কোথায় ও? কখন ওকে কফি দিতে বলেছি, এখনো দেইনি। ওর অনেক দেমাগ হয়ে গেছে না? ওর তো এখন পরীক্ষা নাই যে, পড়াশোনা নিয়ে ব্যস্ত সে। আরও বাড়িতে নেই, আরিয়া বেগম, আব্রাহামের মা। মায়ের কথা শুনে আমি অবাক হয়ে বলি, কি বললা আরও বাড়িতে নেই? কোথায় গেছে ও? আরও আহিদের বাসায় আছে আরিয়া বেগম। কখন গেছে ও? বিকালে আরিয়া। বিকালে গেছে, এখন রাত 8টা বাজে, মহারানীর এখনো বাসায় আসার সময় হয়নি। কখন আসবে? আজ আসবে না 2 দিন থাকবে। আহি আসছিল ও আরুকে নিতে। মেয়েটা কোথাও যেতে পায় না। তাই থাকুক না 2 দিন, তাতে ওরও মাইন্ড ফ্রেশ হবে। আরিয়া বেগম সামনে পরীক্ষা আর ও এখন বেরানো লাগাইছে। পরীক্ষা তো কি হয়েছে? কি হয়েছে মানে, পড়াশোনা বাদ দিয়েও এখন বেরাবে। আমার আরও ও তো গাধা স্টুডেন্ট না যে রাত দিন 24 ঘন্টায় তাকে পড়তে হবে। হ্যাঁ, তোমার আরও কত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তা আমার জানা আছে। আব্রাহামের মা আর কথা না বাড়িয়ে চলে গেলেন। এদিকে কলিং বেল বাজাতেই এক মহিলা এসে দরজা খুলে আরুকে দেখে জড়িয়ে ধরে বলে উঠলেন, তোর এত দিন পর আমার কথা মনে হলো। আরে মনি, তোমার কথা সব সময় মনে হয়। কত হয় তা তো জানি আমি। আরে মনি, আমার পরীক্ষা ছিল তাই আসতে পারিনি। বুঝলাম। তা কেমন আছিস? ভালো আছি মনি, তুমি? আমিও ভালো আছি। তোমরা কি দরজায় দাঁড়িয়ে কথা বলবা নাকি আমাদের ভিতরে ঢুকতে দিবা আম্মু? ও ভালো কথা বলেছি শাহি, আয় তোরা ভিতরে। দেখ আমি কেমন মন ভোলা, তোদের বাইরে দাঁড়িয়ে রেখেছি। কথাটা বলে উঠলেন আহির আম্মু। আহি, আসিফ আর আরও ভিতরে প্রবেশ করে। আহি আর আরও রুমে গিয়েছে ফ্রেশ হতে। লাইভে আজ প্রথমবার ফেমাস রাইটার আসমানি
ইতিমধ্যে 50,000 মানুষ লাইভ দেখছে। আজ প্রথমবার ফেমাস রাইটার আসমানির কণ্ঠ শুনতে হাজার হাজার মানুষ জড়ো হচ্ছে লাইভে। লাইভে একটা গান গাইছেন ফেমাস রাইটার আসমানি। সোনার ও পালঙ্কের ঘরে লিখে রেখেছিলাম দ্বারে, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখেই আমারে। বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা। এপার ওপার তোলপার একা, বুকের ভেতর নোনা ব্যথা, চোখে আমার ঝরে কথা। এপার ওপার তোলপার একা, যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখেই আমারে। মেঘের ওপর আকাশ ওরে, নদীর ওপার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। মেঘের ওপর আকাশ ওরে, নদীর ওপার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। যাও পাখি যারে উড়ে, তারে কইও আমার হয়ে। চোখ জলে যায় দেখবো তারে, মন চলে যায় অদূর দূরে। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। সুখে থেকো ভালো থেকো, মনে রেখেই আমারে। হাজার হাজার মানুষ কমেন্ট করছে, সবাই অনেক প্রশংসা করছে তার গান শুনে। অন্ধকার রুমে বসে লাইভ করছেন অপমানিত। তাকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছে তার ফলোয়াররা, বারবার তাকে অনুরোধ করছে। তখন তিনি জানান এবার বই মেলায় তার বই আসছে আর তিনি এবার বই মেলায় জানবেন অনুমতি ছাড়া কপি করা নিষিদ্ধ। এ কথা শুনে সবার মনে একটা খুশির ঝলকানি দেখা যায়। লাইভ থেকে বের হয়ে যায় আসমানি ওরেফ আমাদের নায়িকা আরু। বা দোস্ত তুই আজ ফাটিয়ে দিয়েছিস, আমি ভাবতে পারিনি তুই এত ভালো গান গাইতে পারিস। আহি, সত্যি বলছিস আরু? হুম দোস্ত আমি তো ফিদা হয়ে গেছি আহি। তাই নাকি বের আরু? হুম বেব আহি। দুজন কথাটা বলে হাসতে শুরু করল। হাসতে হাসতে দুজনের চোখে পানি চিকচিক করছে। আরু হাসি থামিয়ে বলল অনুমতি ছাড়া কপি করা নিষিদ্ধ। বই মেলার দিন কি আমি যেতে পারবো? কেন পারবি না? আব্রাহাম ভাইয়া আমাকে স্কুল যাওয়া ছাড়া বাড়ি থেকে বের হতে দেয় না। তোর আব্রাহাম ভাইকে আমার মাঝে মাঝে মারতে ইচ্ছা করে। কেন অবাক হয়ে জিজ্ঞেস করে আরু। তুই যেখানে খুশি যা, তাতে আব্রাহাম এর কি শালা? ওই তো আর তোকে কোথাও নিয়ে যায় না, আবার একাই যেতেও দেয় না। দেখিস এখন ভাব দেখাচ্ছে পরে তোর ভাই বউয়ের কাছে পাত্তা পাবে না। আহির কথা শুনে মনে পড়ে গেল সেদিন রাতে আব্রাহাম ভাইয়ের বলা কথাটা। আহির দিকে তাকিয়ে বললাম, পাত্তা পাবে না কেন? তার তো প্রেমিকা আছে। কি বললি তোর ওই খারুস ভাইয়ের প্রেমিকা আছে? হুম, তোকে কে বলল? মেজো মামির ভাইয়ের মেয়ের সাথে আব্রাহাম ভাইয়ের বিয়ের কথা তুলতেই তিনি জানান তার ভালোবাসার মানুষ আছে, তাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না। আচ্ছা বাদ দি তার কথা, তুই বল এখন তোর প্রদান কি? কিসের প্ল্যান? আরে গাধা, এসএসসির পর কোথায় ভর্তি হবি? আহির কথায় ভাবনায় পড়ে গেলাম, তাই তো এ ব্যাপারে তো কিছু ভাবিনি। আর আব্রাহাম ভাইয়া এখন না হয় আমার খরচ দিচ্ছেন, তখন তিনি বিয়ে করবেন, তখন তো আর আমার খরচ নাও দিতে পারে। আহিকে বললাম লেখিকা তৃষা খাতুন, কি করব তাই ভাবছি রে। দেখা যাক ভাগ্যে কি আছে আমার। হুম আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। আরও অনেক কথা বলতে বলতে ঘুমিয়ে যায় দুজন। এদিকে একজনের ঘুম হারাম হয়ে গেছে। সে ভাবতে পারেনি তার প্রিয় মানুষের কণ্ঠস্বর এত সুন্দর। সে তার জান পাখিকে দেখতে পাবে। একবার শুধু তোমাকে পাই আমার খাঁচায় বন্দি করে রাখব। অনেক জ্বালিয়েছ আমায়। তোমার জন্য কত যে রাত আমার নির্ঘুম পার করতে হয়েছে সেটা আমিই শুধু জানি। এম ড্যাশ। এই উঠো তো আহি, আর কত ঘুমাবি বলতো আরু? আরেকটু জান আহি। আরেকটু করে 1 ঘন্টা হয়ে গেল, তাও তোর উঠার সময় হচ্ছে না। আরু, উঠছি বাল, ঘুমাতে দিবি না বুঝতে পারছি আমি আরু। আহি, উঠো কখন থেকে ডাকছি, 12টা বাজে, আর কত ঘুমাবি? আরু, 12টা বাজে আহি। হুম চল নিচে যাই, মনি এসে অনেকবার ডেকেছে আমাদের। আরুর কথা শুনে আহি ফ্রেশ হয়ে আরু আর আসি নিচে যায়। হঠাৎ ফোনের দিকে তাকিয়ে দেখি বড় মামার কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে উঠে, আরু কি করছিস মা? আমি বসে আছি মামা। তুই তাড়াতাড়ি বাসায় আয় তো মা। কেন, কিছু হয়েছে বাড়িতে? না রে কিছু হয়নি, তুই বিকালে চলে আসিস। ওকে আসবনি। আচ্ছা সাবধানে আসিস। ওকে। কথা শেষ করে সামনে তাকিয়ে দেখি আহি আর মনি আমার দিকে তাকিয়ে আছে।
মনি আমাকে জিজ্ঞেস করে, কি হয়েছে রে, কে কল দিয়েছে? বড় মামা কল দিয়েছিল। কি বলল কল দিয়ে? আমাকে বিকালে বাড়িতে যেতে বলল। কাল আসলি আর আজকে তো তোকে যেতে দিচ্ছি না আহি। আমাকে তো যেতে হবে মনি, আমি কথা দিচ্ছি আমি আবার আসবো, প্লিজ রাগ কইরো না তোমরা। প্লিজ কথা শুনে। কিন্তু আরু, কথাটা না শুনে বলে উঠল আরু, প্লিজ আহি, আমাকে আজ যেতে হবে। পরে আবার এসে থাকবো। আমি জানি এখন আমি কিছু বললে শুনবি না, মুখ ভুলিয়ে কথাটা বলে উঠে আহি। ওরে আমার জানু, তুই রাগ করিস না, আমি আবার আসবো, কথা বলে আহিকে জড়িয়ে ধরি। বাড়িতে এসে যে এমন কিছুর মুখোমুখি হতে হবে ভাবতে পারিনি। যেই মেজ মামি তার ভাইয়ের ছেলের সাথে কথা বলার জন্য আমার গায়ে হাত তুলল, সেই তার ভাতিজা রাফির সাথে আমার বিয়ে ঠিক করেছে, তাও আমার মতামত ছাড়া। আহির বাড়ি থেকে এই বাড়িতে ঢুকতেই আমি অবাক, বাড়িতে অনেক মানুষ, বেশিরভাগ মানুষ আমার অপরিচিত। আমাকে বসার ঘরে দাঁড়িয়ে থাকতে দেখে মেজ মামি আমার হাত ধরে সামনে নিয়ে গিয়ে বলে, এ তো আমার আরু, এসে গেছে। মেজ মামির কথা শুনে আমি অবাক, তিনি আবারও বলে উঠলেন, এ আমাদের রাফির হবু বউ। মেজ মামির কথা শুনে আমার মাথা ঘুরছে। কি বলে এসব? চারিদিকে এত মানুষের ভিড়ে শুধু বড় মামা মামিকে খুঁজছি। তাদের কাউকে দেখতে পাচ্ছি না। আমি কিছু বলতে যাব তার আগে মেজ মামি আমার হাত ধরে টেনে নিয়ে রুমে এসে দরজা লাগিয়ে দিল। আমি বলে উঠলাম, তুমি বাইরে কি সব বলছিলে? কি সব বলছিলাম? তুমি বললাম কেন আমাকে দেখিয়ে, এটা রাফির হবু বউ। যা সত্যি তাই বললাম, তোর সাথে রাফির বিয়ে আজ রাতে। কি বলছো তুমি? আমি এ করব না। মেজ মামি আমার গাল চেপে ধরে বলে উঠলেন, মায়ের মতো যদি এবারও তুই এবার কিছু করিস তো তোকে জানে মেরে দিব। ভালোই ভালোই আমার কথা শুনে এই বিয়েটা করে নে। বলেই রুম থেকে বের হয়ে বাইরে থেকে দরজা লাগিয়ে দিল। আমি বিয়ে করব না মামি, তোমার পা ধরি, আমি এই বিয়ে করব না বলেই দরজা ধরে বসে পড়লাম। আমার চোখ দিয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে। আমার চোখের সামনে আব্রাহাম ভাইয়ের চেহারা ভাসছে। আমার বুকের ভিতর যন্ত্রণা হচ্ছে। আমি রকি সত্যি সত্যি তাকে হারিয়ে ফেলব। আল্লাহ তুমি রহম করো। রহম করো তোমার এ এতিম বান্দার ওপর। বড় মামি তুমি কোথায়? আমায় বাঁচাও, বাঁচাও আমায়। বিয়ের পোড়ানোর 1 মিনিট আগে কেউ চিৎকার করে বলে উঠে, এই বিয়ে হবে না। সবাই সামনে তাকিয়ে দেখে আব্রাহাম বাড়ির ভেতরে ঢুকে সামনে এগিয়ে আসতে আসতে কথাটা বলে। বিয়ের ভরা আসরে আব্রাহাম ভাইয়া আমার গাল এক থাপ্পড় মেরে বলে উঠে, তোর সাহস কি করে হয় আমার বাচ্চা পেটে নিয়ে অন্য কাউকে বিয়ে করার? আব্রাহাম ভাইয়ের কথা শুনে বিয়ে বাড়ির সবাই কানাঘুষা শুরু করে দিয়েছে। এদিকে এ তো কিছু হয়ে যাচ্ছে, আমার কোনো খেয়াল নেই। আব্রাহাম ভাইয়ের হাতে থাপ্পড় খেয়ে তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছি। অনুমতি ছাড়া কপি করা নিষিদ্ধ। এদিকে মেজ মামির মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তিনি বলে উঠলেন, কি বলছো তুমি আব্রাহাম? আমি ঠিকই বলছি, আরও আমার বাচ্চার মা হতে যাচ্ছে। এবার রাফি বলে উঠে, কি সব আজেবাজে কথা বলছিস? তোর মাথা ঠিক আছে? অবশ্যই আমার মাথা ঠিক আছে। বরং তোর মাথা ঠিক নেই, তার জন্য আমার বাচ্চার মাকে তুই বিয়ে করতে চাইছিল। আমি বিশ্বাস করি না, যেই আব্রাহাম আরুকে দেখতে পারে না, তার বাচ্চা কিনা আরুর পেটে। তোর বিশ্বাস করা না করা এতে আমার কিছুই যায় আসে না। আরু আমার স্ত্রী। আর আমি বেঁচে থাকতে কিভাবে তুই আরুকে বিয়ে করবি? আব্রাহামের কথা শুনে বাড়ির সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছেন। মেজ মামি বলে উঠলেন, আরু তোমার বউ, তার প্রমাণ কি? আব্রাহাম ভাইয়া 2 পা পেপার রাফির হাতে দিতেই রাফি অবাক হয়ে তাকায়, একবার কাগজের দিকে, একবার আব্রাহাম আরুর দিকে। হঠাৎ চিৎকার দিয়ে বলে উঠে, ফুফি তুমি তো বলেছিলে আরু ভার্জিন, তাহলে ও কি করে আব্রাহামের বাচ্চার মা হতে যাচ্ছে? তুই বিশ্বাস কর বাবা, আমি জানতাম না এই মুখ পুরি তলে তলে এই সব নষ্টামি করবে। চাচি মুখ সামলে কথা বলেন। যার ব্যাপারে কথা বলছেন সে আমার বিবাহিতা স্ত্রী। হুঙ্কার দিয়ে কথাটা বলে উঠে আব্রাহাম। আব্রাহামের হুঙ্কারে সবাই চমকে উঠে। শান্ত স্বভাবের ছেলেটা হঠাৎ এমন রেগে যাওয়ায় সবাই চমকে উঠে। আমার কেমন মাথা ঘুরছে। আমি সব ঝাপসা দেখছি। এমন করতে করতে মাথা ঘুরে পড়ে গেলাম।
অনুমতি ছাড়া কপি করা নিষিদ্ধ। আরুকে এভাবে পড়ে যেতে আব্রাহাম সহ বাড়ির সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আব্রাহাম দৌড়ে আরুর কাছে এসে নিচে হাঁটু গেড়ে বসে আরুর মাথা নিজের কোলে নিয়ে গালে হাত দিয়ে হালকা করে থাপ্পড় দিয়ে বলে, এই আরু, কি হয়েছে তোর, তাকা আমার দিকেই। আমি এসে গেছি। মেজো মামি বলে উঠলেন, ঢং দেখে জান বাঁচে না। সবাই যখন ওর আসল সত্যটা জেনে গেছে এখন ঢং করতে শুরু করেছে। আব্রাহাম মায়ার উদ্দেশ্যে বলে, তুই তো মেডিকেলে পড়ছিস, তুই একটু দেখো না ওকে। মায়া বলে, আমি দেখছি, তুমি টেনশন কইরো না। আমি টেনশন না করে কি করব বল, ওর এই অবস্থা। আমি দেখছি, বলেই মায়া আরুর পালস চেক করে। আরুর পালস খুব আস্তে আস্তে চলছে। মায়া আরুর প্রেসার চেক করে দেখে প্রেসার অনেক কম। আর রিপোর্টে অনুযায়ী যেহেতু আরু প্রেগন্যান্ট এতে মায়া অনেক ভয় পেয়ে যায়। সে আব্রাহাম এর উদ্দেশ্যে বলে, ভাই আমার খুব টেনশন হচ্ছে। আরুর অবস্থা ভালো না। ওর পালস রেট খুব আস্তে আস্তে চলছে। প্রেসারও অনেক কম। ওকে এই মুহূর্তে হসপিটালে নিয়ে যেতে হবে, নাতে যেকোনো সময় যে কিছু হতে পারে। মায়ার কথা শুনে আব্রাহামের দুনিয়া থমকে গেছে। ওর কানে বাজছে, আরুর অবস্থা ভালো না, ওকে হসপিটালে নিয়ে যেতে হবে, নাতে যেকোনো সময় যে কিছু হতে পারে। ও তাড়াতাড়ি করে আরুকে কোলে তুলে বাইরে ছুটে যায়। বাড়ির সবাই একে অপরের সাথে আলাপ করে, কি দিন এলো রে, বিবাহিত আর এক বাচ্চার মাকে নিয়ে টানাটানি করে। আরেকজন বলে, জানিস না এর মাও বিয়ের দিন পালিয়ে গেছিল। আর মেয়ে তো একা একা বিয়ে করে নিয়েছে। অপরজন বলে, আরুর নামে সিমির ভাগের সব সম্পত্তি আছে। আর মিমি তো আরুকে পছন্দ করে না। ওই সম্পত্তির জন্য ওর ভাইয়ের ছেলের সাথে জোর করে বিয়ে দিচ্ছিল। আরেকজন বলে, আমারও তাই মনে হচ্ছে। লেখিকা তৃষা খাতুন। এদিকে আরুর মেজো মামির টেনশনে মাথা ফেটে যাওয়ার উপক্রম। তিনি এত সুন্দর প্ল্যান করলেন, আব্রাহাম সব ভেস্তে দিল। আর এই বজ্জাত আরু দেখতে আলাভোলা আর পেটে পেটে শয়তানি। সে যে বিয়ে করে নিয়েছে সেটা তিনি ঘুণাক্ষরেও টের পায়নি। তিনি রাগের চোটে রুমের জিনিসপত্র ভাঙচুর করেছে। তার অতগুলো টাকা হাতছাড়া হয়ে গেল। এখন তার আরুকে খুন করতে ইচ্ছে করছে। তিনি প্ল্যান করে রাফির সাথে আরুর বিয়ের কথা তুলেন আরুর বড় মামা মামির কাছে। তিনি সকাল বেলা আরুর বড় মামা মামির কাছে এসে বলে, আমার কিছু কথা ছিল আপনাদের কাছে। আরুর বড় মামা মামি একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে বলে উঠলেন, বলো কি বলবা আরিফ? আমার ভাতিজা রাফি আরুকে পছন্দ করে। তোমার ভাতিজা রাফি আরুকে পছন্দ করে? অবাক হয়ে জিজ্ঞেস করে আরিফ। রিম পছন্দ করে। আর আরুকে বিয়ে করতে চায়। আরুকে রাফি বিয়ে করতে চায়। কথাটা শুনে আরিয়া বেগম চমকে উঠেন। তার চোখের সামনে 20 বছর আগের ঘটনা ভেসে ওঠে। এমন একদিন 20 বছর আগে মিমি এসে তার ভাইয়ের সাথে সিমির বিয়ের কথা বলেছিল। আরিফ হোসেনের মুখটা থমথমে হয়ে যায়। 20 বছর আগে যে ভুল তিনি করেছিলেন, তা এখনো তাকে কুরে কুরে খায়। আরুর দিকে তাকাতেই তার বুকের ভিতর এক যন্ত্রণা অনুভব করে। তিনি বলে উঠলেন, আমি এ ব্যাপারে কিছু বলতে পারছি না। আর আরুর এখনো বয়স হয়নি। সে এখন একটা বাচ্চা মেয়ে। এখন তার বিয়ে দেওয়া ঠিক হবে না। আর এখানে আরুরও একটা মতো আছে। আমি তো এখনই বিয়ে দিতে বলছি না। এখন কাবিন করে রেখে পরে আরুর 18 বছর বয়স হলে অনুষ্ঠান করে বিয়ে হবে। মিমির কথা শুনে আরিয়া বেগম বলে উঠলেন, আরুর এখন কোনো বিয়ে দিব না। ও অনেক ছোট। আর তোমার ভাইয়ের ছেলের সাথে তোর আলোই না। আরিয়া বেগম এর কথা শুনে মিমি বলে উঠলেন, কেন, আমার ভাতিজা কোন অংশে কম মেয়ে যে আরুর সাথে তুমি বিয়ে দিবে না? আমি আর আরিফ এখন বর্তমান আরুর গার্জেন। তাই আরুর কবে কখন বিয়ে দিব সেটা আমাদের ব্যাপার। আমিও দেখেছি তুমি কি করে রাফির সাথে আরুর বিয়ে আটকাও। কথাটা বলে তিনি তার রুমে চলে আসেন। এদিকে আরিফ আর আরিয়া ভাবছেন, মিমি যেহেতু একবার বলেছে আরুর সাথে রাফির বিয়ে দিতে যা কিছু করতে পারে। আরিফ হোসেন বলে উঠে, আব্রাহামকে জানানো উচিত এই ব্যাপারে। তুমি একদম ঠিক বলেছ। দুপুরে আরিফ হোসেন আর আরিয়া বেগমের খাবারে অতিরিক্ত ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছে। তার জন্য বাড়িতে এত কিছু হয়ে যাচ্ছে তাও তারা টের পাচ্ছেন না।
হসপিটালে আরুকে অ্যাডমিট করার পর ডাক্তাররা আরুকে ভালো করে চেক আপ করে জানান, আপনারা অনেক দেরি করে ফেলেছেন। ডাক্তারের কথা শুনে আব্রাহামের পুরো পৃথিবী থমকে গেছে। তার বুকের ভিতর যন্ত্রণা হচ্ছে, সে নিঃশ্বাস নিতে পারছে না, খুব কষ্ট হচ্ছে তার। আপনারা অনেক দেরি করে ফেলেছেন। ডাক্তারের কথা শুনে আব্রাহামের পুরো পৃথিবী থমকে গেছে। তার বুকের ভিতর যন্ত্রণা হচ্ছে, সে নিঃশ্বাস নিতে পারছে না, খুব কষ্ট হচ্ছে তার। ডাক্তার জানান, পেশেন্টের অবস্থা ভালো না। আপনারা রিসেপশনে গিয়ে বাকি ফর্মালিটিজ পূরণ করুন। পেশেন্টের হার্টে একটা রিং পরানো লাগবে। অনেক দিন যাবৎ তার এই প্রবলেম, আর আপনারা কি করে এমন একটা সময় তাকে মেন্টালি এত প্রেশার দিতে পারেন? অতিরিক্ত টেনশনে তার হার্টে রক্ত সঞ্চালন করতে ভালোভাবে পারছে না। মেয়ে যে কোন সময় যে কোন কিছু হতে পারে। আপনারা আল্লাহকে ডাকেন, এই মুহূর্তে তিনিই একমাত্র রক্ষাকারী। আইসিইউ এর সামনে দাঁড়িয়ে ভিতরের দৃশ্য দেখে আব্রাহাম থরথর করে কাঁপছে। ভিতরে 5 জন ডাক্তার ছোটাছুটি করছে। আরুর হার্টে রিং পরানো হয়েছে, কিন্তু তার শরীর অতিরিক্ত মাত্রায় দুর্বল থাকায় তার অবস্থা উন্নতির দিকে যাওয়া বাদ দিয়ে অবনতির দিকে যাচ্ছে। মুখে অক্সিজেন মাস্ক লাগানো আছে, সে ভালোভাবে নিঃশ্বাস নিতে পারছে না, কেমন ছটফট করছে। তাকে সেলাইন দিয়ে রাখা হয়েছে, তারপরও তার প্রেশার লো স্বাভাবিক হচ্ছে না, এর ফলে আরুর খিঁচুনি উঠছে। মুরগির গলা কাটলে যেমন মুরগি ছটফট করে তেমন আরুও করছে। 2 ডাক্তার 3টা নার্স মিলে আরুর হাত পা বেডের সাথে চেপে ধরে আছে। তার হাত পা না ধরলে সে যেভাবে হাত পা ছোটাছুটি করছে তাতে তার হার্টে আজই রিং পরানো হয়েছে। এই অবস্থায় এমন করলে তার হার্টে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে যেতে পারে, মানে সে মারাও যেতে পারে। বাইরে থেকে এমন দৃশ্য দেখে আব্রাহামের চোখ দিয়ে টপটপ করে পানি গড়িয়ে পড়ছে। সে আরুর এই অবস্থা দেখতে পারছে না। তার ছোট জানটার সাথে এত কেন খারাপ হয়? মানুষ বলে আল্লাহ তা করে ভালোর জন্য করে, তাহলে তার ছোট জানটার সাথে কি এমন ভালোর জন্য এমন মৃত্যুর সাথে যন্ত্রণা সহ্য করতে হচ্ছে? সে নিজের চোখে তার ভালোবাসার মানুষটির এমন অবস্থা দেখে সে কিছুতেই ঠিক থাকতে পারছে না। পাখির কিচিরমিচির শব্দ, ঘুম ভাঙ্গে আরুর। চোখ হালকা খুলে মিটমিট করে তাকায় চারিদিকে। অচেনা জায়গায় নিজেকে দেখে অনেকটা অবাক হয়ে যায়। ভালো করে চারিদিকে তাকিয়ে বুঝতে পারে এটা হসপিটাল। তার মাথায় চট করে আসে, সে কেন হসপিটালে? তারপর এক এক করে তার সবকিছু মনে পড়ে। সে সাথে অস্থির হয়ে উঠেছে। তাকে বাঁচাতে মিথ্যা কথা বলেছিল আব্রাহাম ভাইয়া। তাকে কে হসপিটালে নিয়ে এসেছে? তার বড় মামি কই? তাকে কেন দেখতে পাচ্ছে না? রুমে ঢুকে আরুকে এমন ছটফট করতে দেখে জিজ্ঞেস করলাম, কি হয়েছে রে তোর? এমন করছিস কেন? তোর বুকে কি ব্যথা হচ্ছে? আমি ডাক্তার ডাকবো কি? হঠাৎ কারো কণ্ঠস্বর শুনে সামনে তাকিয়ে দেখি আব্রাহাম ভাইয়া আমার দিকে তাকিয়ে কেমন অস্থির হয়ে জিজ্ঞেস করে কথাগুলো। তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি। কতদিন পর মানুষটাকে এভাবে আমার জন্য অস্থির হতে দেখলাম। কি হলো, কথা বলছিস না কেন? কোথায় কষ্ট হচ্ছে তোর আমার বল? তার কথা শুনে আমার বুকের ভিতর অজানা সুখ সুখ অনুভূতি হচ্ছে। কিন্তু তারপরেই মনে পড়ে গেল, সে অন্য কাউকে ভালোবাসে, যার কাছে যার মানসিক শান্তি মিশনে। তার কাছে তার ঠাঁই মিলে না। লেখিকা তৃষা খাতুন। আরও বলে উঠে, আমার কোনো সমস্যা হচ্ছে না, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হচ্ছে না। জলদি জলদি তুই ভালো হয়ে মা। হুম। বড় মামা মামি কোথায়? মা বাবা রাস্তায় আছে, আসছে। আব্রাহামের কথা শুনে চোখটা বুজে মনে মনে বললাম, আল্লাহ তুমি আমার ওপর রহম করো। তাকে যখন আমার করে পাঠাওনি, তাহলে কেন তার প্রতি আমার অনুভূতি দিলে? আমার যখনই মনে হচ্ছে তাকে আমি পাবো না, কিন্তু অন্য কেউ তাকে পেয়ে যাবে। তাকে আমি ছুতে পারবো না, কিন্তু অন্য কেউ তাকে প্রতিনিয়ত ছুবে। তার বুকে কখনো মাথা রেখে আমার সুখ দুঃখ প্রকাশ করতে পাবো না, কিন্তু অন্য কেউ তার সুখ দুঃখ প্রকাশ করবে। আমি শান্তি পাচ্ছি না। চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছে। আব্রাহাম সেদিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার বুকের ভিতরও কষ্ট হচ্ছে। দুপুর 12। আরুর বড় মামা মামি আরুকে দেখে কান্নায় ভেঙে পড়েন। আরুর মামি আরুর গালে কপালে চুমু দিতে থাকেন ক্রমাগত। তিনি বলে উঠলেন,
আমার ছোট পাখিটা কখন এত বড় হয়ে গেছে, মেয়ে তার অসুস্থতা আমাকে বুঝতে না দিয়ে আমার সামনে হাসি খুশি থাকার অভিনয় করে। আমাকে তোর মায়ের স্থানে বসাতে পারিসনি তাই না? সত্যি আজ আমি ব্যর্থ। তোর মা হয়ে উঠতে পারলাম না। এ 9 দিন আমাদের কি হালে কেটেছে তুই জানিস। বড় মামি কথা শুনে বলে উঠলাম, 9 দিন মানে? আরুর কথা শুনে বড় মামা বলে উঠলেন, 9 দিন থেকে তুই অচেতন অবস্থায় পড়েছিলি। আমার গালে বড় মামি 2 হাত দিয়ে ধরে আমার মুখটা ওপরে তুলে বলে উঠলেন, তোর কি এমন কষ্ট হচ্ছে, যেটা তুই আমাদের সাথে শেয়ার করছিস না? ভিতরে ভিতরে গুমরে মরছিস। আমাকে বলা যায় না মা তোর এত কষ্ট কিসের? বড় মামির কথা শুনে আমার বুকের ভিতর ধকধক করে উঠল। মনে পড়ে গেল না পাওয়ার যন্ত্রণাটা। কাউকে নিজের করে পাওয়ার আক্ষেপ। বুকের ভেতর জ্বলে উঠল। প্রিয় মানুষটাকে নিজের মনের কথা না বলতে পারার যন্ত্রণা। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠলাম, জানো আমার কিসের এত কষ্ট? আরুর দিকে তাকিয়ে বলে উঠলেন আরিয়া বেগম বলে, মা, আমার প্রথম কষ্ট হচ্ছে আমি এতিম। আমার এই নিষ্ঠুর পৃথিবীতে মা বাবা একা করে রেখে চলে গেছে। তারা ভাবেনি আমার কথা। তাদের ছোট পরিটা কিভাবে এই নিষ্ঠুর পৃথিবীতে একা একা বাঁচবে। দ্বিতীয়ত আমি গরিব ঘরের সন্তান। আমার বাবার তোমাদের মতো এত অর্থ সম্পদ ছিল না। তোমাদের মতো এত হাইফাই ভাবে জীবন যাপন করতাম না। তোমাদের মতো প্রতি মাসের শপিং করতে যেতাম না। তোমাদের মতো এত প্রতিদিন ভালো ভালো খাবার খেতে পেতাম না। তাই বলে ভেবনা আমরা না খেয়ে থাকতাম না। আমরাও খেতাম রেস্টুরেন্টে সপ্তাহে একদিন বাবা মা আর আমি। প্রতি মাসে শপিং না করলেও 45 মাস পর আমরাও শপিং করতাম। তোমাদের মতো এত দামি দামি ব্র্যান্ডেড ড্রেস না কিনতে পারলেও অন্তত মোটামুটি দামের ড্রেস কিনতাম। আমার সেই গরিব ঘরেই আমি ছিলাম রাজকন্যা। আর এই বাড়িতে বুকার পরে হয়ে গেলাম রাস্তার মেয়ে। আমাকে সাথে নিলে কিছু কিছু মানুষের ইগো তবে বাঁধে। আমাকে তাদের সোসাইটির সাথে আমি যাই না। আমাকে তাদের সাথে কোথাও নিয়ে গেলে তাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে। তাদের সোসাইটিতে একজন রাস্তার মেয়ের সাথে একটা ধনী পরিবারের যায় না। ছোটবেলা থেকেই শুনে আসছি আমি এতিম, আমার কেউ নেই। আমাকে প্রতিটা পদে পদে বুঝিয়ে দেওয়া হয়েছে আমি এতিম, আমি রাস্তার মেয়ে। আমাকে তাদের সাথে যায় না। তারা আকাশের চাঁদ আর আমি মাটিতে থাকা বামুন। একটা কথা প্রচলিত আছে, যার বাবার যেমন ইনকাম সে অনুযায়ী চাচা চাচি ফুফা ফুপি মামা মামি খালা খালুর ভালোবাসা। আমার বাবার টাকা ছিল না তাই আমাকে কেউ তোমরা দুজন ছাড়া কেউ আপন করে নেয়নি। আর দেখা, নুসরাত আপু, রাহাত ভাইয়াকে। তারা যেমন মামার বাড়ি থেকে এত এত ভালোবাসা, এত আদর যত্ন পায়, তোমরা ভেবনা তাদের আমি হিংসা করি। আমার জানো আমার না তখন খুব কষ্ট হয়। আচ্ছা, আমি খুব খারাপ না মামি, তাই আমার মা বাবা আমাকে ছেড়ে চলে গেল। আমি খুব খারাপ না। আমার জন্য তোমাদের অনেক অসুবিধা হয় না। আমার মতো উটকো ঝামেলাকে পালতে অনেক টাকা নষ্ট হয় না। কি করবে বলো, এই উটকো ঝামেলার যে কোথাও যাওয়ার জায়গা নেই। এ পুরো পৃথিবীতে একা। কার কাছে যাবে বলো? বলেই হাসতে শুরু করলাম। সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। তাদের সামনে হাসি খুশি থাকা মেয়েটার ভিতরের কষ্টগুলো। আরিয়া বেগম হুহু করে কেঁদে উঠল আরুকে জড়িয়ে ধরে। তার এই পিচ্ছি আরু ভিতর ভিতর এত কষ্ট নিয়েও তাকে বুঝতে দেয়নি। তার ভিতরের যন্ত্রণাটা। এতটুকু মেয়ে কিভাবে সহ্য করছে এসব? আরু হাসি থামিয়ে বলে আর কিছু দিন পালবে গো আমায়, আমার যে যাওয়ার জায়গা নেই নাতে কবেই চলে যেতাম। বলে আমার হাসতে থাকে, হাসতে হাসতে বলে, তোমরা জানো পৃথিবী কত নিষ্ঠুর তা আমি 6 বছর বয়সে উপলব্ধি করতে পারি যখন বড় মামি তুমি তোমার বাবার বাড়িতে মাও তখন। তুমি না থাকায় আমাকে 2 দিন না খেয়ে থাকতে হয়েছিল। ও বাড়িতে এত এত খাবার ছিল কিন্তু আমার ভাগ্যে জোটেনি এক চিমটিও। টানা 2 দিন পানি খেয়ে যখন ক্ষুধার জ্বালা মেটাতাম, তখন হাড়ে হাড়ে বুঝতে পারি, আমার মতো এতিমদের এ পৃথিবীতে টিকে থাকা সহজ না। সবাই অবাক হয়ে যায় কথাটা শুনে কারণ 10 বছর আগে। বড় মামি তোমরা কোথায় যাচ্ছ? আরু, তোকে বলতে হবে কোথায় যাব না যাব আব্রাহাম। আমাকে সাথে নিবে না তোমরা ঠোঁট উল্টে কথাটা বলে উঠে আরু। আর এদিকে আব্রাহাম আরুর উপস্থিতিতে বিরক্তি অনুভব করছে।
হঠাৎ কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। ওর জন্য তার বাবা মা তাকে সময় দিচ্ছে না। ওর মা সব সময় ওর সাথে থাকছে। আব্রাহাম বলে উঠে, তোকে কোথাও নিয়ে যাব না। কেন গেলে কি হবে, ভাইয়া? এই রাস্তার মেয়ে, কে তোর ভাই? আমি তোর ভাই না। এতক্ষণ ফোনে কথা বলছিল আরুর বড় মামি তার ভাইয়ের সাথে। তার মা অনেক অসুস্থ, তাই তাকে দেখতে যাবেন। তাকে এতক্ষণ কথা বলায় ব্যস্ত ছিলেন তিনি, তাই আব্রাহাম আর আরুর কথা শুনতে পাইনি। মামা, এই মেয়েটাকে আমাদের সাথে নিবা না? ওরে দেখতে ইচ্ছে করে না আমার। ওকে সাথে নিলে কিন্তু আমি যাব না। এদিকে আরু আব্রাহাম আর বড় মামিকে দেখছেন। তার মায়ের কথা মনে পড়ে গেল। তার চোখে পানি টলটল করছে। এদিকে বিপাকে পড়েছেন আরুর বড় মামি। কার কথা শুনবেন তিনি? এদিকে আরুকে একা রেখে যেতে পারছেন না, আবার নিয়েও যেতে পারছেন না। তিনি তো জানেন তার ছেলে অনেক রাগী, আর একবার তখন সে বলেছে আরুকে সাথে নিবে না, মানে নিবে না, আর ওরে নিলে সে যাবে না। এদিকে তার অসুস্থ মা বারবার আব্রাহামকে দেখতে চাইছে। কি করবে সে বুঝতে পারছে না। অতঃপর তিনি অনেক ভাবনা চিন্তা করে আরুকে আরুর মেজ মামির কাছে রাখতে। তিনি মিমিকে যখন বলে, আব্রাহাম, আরুকে সাথে নিতে দিচ্ছে না, তুমি একদিন রাখো প্লিজ। এদিকে মনে মনে শয়তানি বুদ্ধি করে তিনি রাজি হয়ে যান আরুকে তার কাছে রাখতে। এদিকে আরু এই আশায় আছে তাকে অন্তত নিয়ে যাবে তারা, কিন্তু যখন বড় মামি তাকে বলে, আরু মা তুমি থাকো এখানে, আমি কাল চলে আসব। তুমি একদম ভয় পাবা না, তোমার মেজ মামি আছে, তুমি তার কাছে থাকো। ছোট্ট আরু তখন বুঝতে পারে তাকে তারা সাথে নিবে না। সে কিছু বলে না, তাদের চলে যাওয়া এক দৃষ্টিতে তাকিয়ে দেখে। দুপুরে অনেক রান্নার আয়োজন করেছে মিমি, তার বাবার বাড়ির লোকজন আসবে তাই। সবাই আসার আগে তিনি আরুর রুম বাইরে থেকে দরজা বন্ধ করে দেয়, যাতে সে রুম থেকে বাড়াতে না পারে। এদিকে মন খারাপ করে বসে আছে আরু। কতদিন হয়ে গেল তার এখানে আসা, তাও কেউ তাকে বেড়াতে নিয়ে যাচ্ছে না। সে তো প্রতিদিন সকালে বাবার সাথে হাঁটতে যেত বাইরে, কিন্তু এ বাড়িতে আসার পর আর বাড়ি থেকে বের হওয়া হয়নি তার। এই সব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে তাকিয়ে দেখে রুম পুরো অন্ধকার। বাথরুমে লাইট ঝালানো আছে বলে রুমে কিছুটা অন্ধকার দূর হয়ে হালকাভাবে দেখা যাচ্ছে। সে বিছানা থেকে উঠে দাঁড়িয়ে সুইচ বোর্ডের কাছে গিয়ে লাইট জ্বালায়। এদিকে তার অনেক ক্ষুধা লেগেছে। সকাল নাস্তা খাওয়ার পর আর কিছু তার পেটে পড়ে যায়নি। সে আস্তে আস্তে দরজার কাছে এসে দাঁড়ায়। দরজা খোলার চেষ্টা করে, কিন্তু খুলতে পারে না। এদিকে তার অনেক ক্ষুধা লেগেছে। সে কি করবে বুঝতে পারছে না। সে জোরে জোরে চিৎকার করে কান্না শুরু করে, তার ছোট ছোট হাত দিয়ে দরজা ধাক্কা দিতে দিতে বলে, দরজা খুলো, আমার খিদে পেয়েছে। দরজা খুলো। অনেক কান্নাকাটি আর দরজা ধাক্কা দেওয়ার পরও কেউ দরজা খুলে না। এদিকে ক্ষুধার জ্বালায় সে ওয়াশরুমে ট্যাপের পানি খাইতে শুরু করে। আবার দরজা ধাক্কা দেয়, কেউ আওয়াজ শুনে তার কাছে আসে না। এভাবেই 2 দিন পানি খেয়ে থাকে। তার শরীর একদম নিস্তেজ হয়ে পড়ে। তার উঠে দাঁড়ানোর শক্তি নেই। সে কান্না করতে পারছে না, সে শক্তিও তার মধ্যে নেই। আরুর বড় মামি আসার কিছুক্ষণ আগে আরুর মেজ মামি গিয়ে আরুর রুমের দরজা খুলে দেয়। আরুর বড় মামি বাড়িতে এসে দেখেন আরু ঘুমাচ্ছে। তিনি তার মাথায় হাত বুলিয়ে দিতেই চমকে উঠেন। আরুর গায়ে অনেক জ্বর। তিনি আরুকে ঘুম থেকে তুলে ভাত খাইয়ে ওষুধ খাইয়ে দেন। আগের কথাগুলো শুনে সবাই হতভম্ব। এদিকে আব্রাহাম অনুশোচনায় ভুগছে। কতগুলো ভুল সে করেছে, তার জন্য নিষ্পাপ মেয়েটা এতটা কষ্ট ভোগ করেছে। সেদিন সন্ধ্যায় আরুকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসা হয়। আরুর এ খবর শুনে আহি তো পাগল প্রায়। সে প্রতিদিন হসপিটালে গিয়ে আরুকে দেখে আসত। আজ বাসায় নিয়ে আসছে, তার জন্য সে এই বাড়িতে আসছে। আসিফ, আহি আর আহির আম্মু আরুকে দেখতে এসেছে। আহির আম্মু তো আরুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। তার প্রাণপ্রিয় বান্ধবীর মেয়ের এমন পরিস্থিতি শুনে সে অনেক ভেঙে পড়েন ভিতর ভিতর। সুস্থ সবল মেয়েটা তার বাড়ি থেকে এলো, আর বাড়িতে এসে এমন কাণ্ড ঘটবে ঘুণাক্ষরেও টের পেলে তিনি কখনো আসতে দিত না আরুকে। আসিফ এক দৃষ্টিতে তাকিয়ে আছে আরুর মায়াবী মুখের দিকে। আর আহি, সে তো রাগে ফুঁসছে।
এম ড্যাশ। এদিকে আব্রাহাম একবার আসিফ তো আরেকবার আরুর দিকে তাকাই। আরু আহির সাথে কথা বলছে আর আসিফ আরুকে দেখছে। এসব দেখে আব্রাহামের মাথা গরম হয়ে যায়। তার পছন্দের মানুষটার দিকে কেউ প্রেম নজরে তাকালে তার কি মাথা ঠিক থাকে? হঠাৎ করে আব্রাহাম বলে উঠে, তা ফেমাস রাইটার আসমানি ওরে ফারু, আপনার কি ওষুধ খাওয়ার টাইম হয়নি? আব্রাহামের কথা শুনে আরুর বুক ধুকপুক করতে থাকে। সে ভাবছে আব্রাহাম কিভাবে জানলেন আমি আসমানি ওরে ফারু? আমি কিভাবে জানলাম তাই তো? এটা শুনে আর অবাক হয়ে যায় আরু। সে তো মনে মনে বলছে তাহলে কিভাবে জানলো আমি এই কথাটা ভাবছি? তুই মনে মনে বলছিস, তাও তোর কথা কিভাবে বুঝতে পারছি তা জানার জন্য এত টেনশন করতে হবে না। আপনি কিভাবে জানলেন আমি আসমানি ওরে ফারু? আরে গাধা, তোর সেদিনের লাইভটা দেখেই বুঝতে পারছি। তোর ভয়েজ আমি খুব ভালো করেই চিনি। আরু তোর কাছে একটা জিনিস চায়। হঠাৎ আব্রাহাম ভাইয়ের কথা শুনে অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি। তিনি আবার কি চাই আমার কাছে? তাই বললাম, কি চায় আপনার আমার থেকে? আমার জানামতে তো কিছু দেওয়ার মতো নেই। কে বলল নেই কিছু দেওয়ার মতো? কি আছে আমার? আমার তুমিটাকে চাই। আমার বুকের ভিতর লুকিয়ে রাখতে চাই তোকে, যাতে কেউ তাকে আমার থেকে আলাদা করতে না পারে। আব্রাহাম ভাইয়ের কথা শুনে আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। সে এগুলো কি বলছেন? তার কথা শুনে আমার বুকের ভিতর ধকধক করে উঠল। খুশিতে আমার মনের পাখিটা আকাশে উড়তে থাকে, কিন্তু হঠাৎ আব্রাহাম ভাইয়া তো অন্য কাউকে ভালোবাসে কথাটা মনে আসতেই আমি কাপা কাপা গলায় বললাম, কি হয়েছে আপনার? কি সব বলছেন? আমি ঠিকই বলছি। আপনার তো জিএস আছে। তুই আমার জিএফ পেলি কোথায়? কেন সেদিন তো বললেন। আরে বোকা, সেদিন কবে? সেদিন রাতে খাবার টেবিলে বসে বললেন না আপনার পছন্দের মানুষ আছে। বলেছি তো। তাহলে আমাকে কি বলছেন এগুলো? যা সত্যি তাই বললাম। কিসের সত্যি আমাকে বলছেন কেন? আপনার পছন্দের মানুষকে বলেন গিয়ে। আমি তো আমার পছন্দের মানুষকে বললাম। কই আপনার পছন্দের মানুষকে বললেন? আপনি তো আমাকে বললেন। তোকে গাধা কি আর এমনি এমনি বলি? আব্রাহামের কথা শুনে আরও অনেক রেগে যায়। কখন থেকে আব্রাহাম তাকে গাধা বলছে? তার ইচ্ছা করছে এক ঘুষি মেরে আব্রাহামের নাক ফাটিয়ে দিতে। কিন্তু আফসোস সেটা কখনো সে করতে পারবে না। এক বাট कहूं तुझसे टू पास है जो मेरे साइन से टेरेसा कोर लगा के संटैन में रहूं নাম আপনা। আমি অত গান জানি না, তাই এতটুকুই থাক। আব্রাহাম আরুকে উদ্দেশ্য করে গানটা গায়। কেটে গেছে 2 মাস। এখন ফেব্রুয়ারি মাস চলছে, হালকা শীত শীত লাগছে সবার। আরুর এসএসসি পরীক্ষা শুরু হয়ে গেছে। কাল বই মেলা, 21শে ফেব্রুয়ারি। আরু কাল বই মেলাতে যাবে। 2 মাসে অনেক পরিবর্তন এসেছে আব্রাহামের মধ্যে। সে আর আরুর সাথে খারাপ ব্যবহার করে না। আরুর সাথে মিশার চেষ্টা করে। আরুকে অনেক কেয়ার করে। কিন্তু এ কেয়ার করা দেখে আরুর ভিতরটা জ্বলে যায়। তার প্রতি আব্রাহামের এত কেয়ার করা দেখে মনে পড়ে, এ মানুষটাকে এত চেয়ে পেলাম না। আর অন্য দিকে কেউ না চেয়েও পেয়ে যাবে। এত কেয়ার ওই মেয়েটা পাবে। তার শখের পুরুষের শরীরে অন্য কারো শরীর মিশে থাকবে। তার ভালোবাসার মানুষটার পাশে অন্য কেউ থাকবে। সে কি করে সহ্য করবে এসব? কাল রাতে ছাদে আব্রাহামের কথা শুনে আরুর কেমন যেন লাগছে। রাত 11টা বেজে 12 মিনিট। আরিফ হোসেন কেমন হাঁসফাঁস করছেন। তিনি আব্রাহাম আর আরুকে ডেকে পাঠান তার রুমে। আরু আর আব্রাহাম আসতেই আরিফ হোসেন আরুর হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলে, পারলে আমাকে মাফ করে দিস রে মা। কোথাও না কোথাও আমিও দায়ী তোর এই অবস্থার জন্য। আমার কানে একটা কথাই বাজে, হারিয়ে গেলে খুঁজবে না তো। আমার কলিজার টুকরার তার বড় ভাইয়ের ওপর আকাশ সমান কষ্ট আর অভিমান নিয়ে আমাকে কথাটা বলেছিল। আমি তার কথাটা আমলে নিওনি। তখন যদি বুঝতাম আমার বোন আর আমার কাছে ফিরবে না, আমার জীবন থেকে এতটা দূরে সরে যাবে, আমি ভাবতেই পারি নাই। আগে যদি ভাবতাম তাহলে তোর মা আমার ওপর অভিমান নিয়ে চলে যেত না। আমি ভাই হতে ব্যর্থ। কথাটা বলেই তিনি কেঁদে ফেললেন। তার ভুলের জন্য তার ছোট বোন তার থেকে আলাদা হয়ে গেল। তিনি যদি ঠান্ডা মাথায় ভাবতেন, সেই ছেলেটির সাথে কথা বলতেন, তার বোনের ভালোবাসাটা মেনে নিতেন, তাহলে তো এ তো কিছু হতো না।
তিনি নিজেই ভালোবেসে বিয়ে করেছিলেন। তাহলে তার বোনের বেলায় এমন করলেন কেন? এক সময় কান্না থামিয়ে বলল, তোর কি আমার ওপর ভরসা আছে? এতটুকু বিশ্বাস রাখো আমি মা করব তোদের ভালোর জন্য। কথাটা বলে আব্রাহাম আর আরুর দিকে তাকিয়ে থাকেন। আরু একটু নড়েচড়ে বসে বলে, আমি জানি তোমরা তা করবে আমার ভালোর জন্য। আমি চাই তোকে আব্রাহামের বউ করতে। কথাটা শুনে আমার মাথা ঘুরছে। বড় মামা এসব কি বলছেন? আব্রাহাম ভাইয়ের সাথে বিয়ে, তাও আবার আমার। এটা কিভাবে সম্ভব? আব্রাহাম ভাইয়ের দিকে তাকাতেই দেখি তিনি আমার দিকে তাকিয়ে আছেন। আমি তাকাতেই চোখাচোখি হয়ে গেল। আব্রাহাম, তোমার কি কোনো আপত্তি আছে আরুকে বিয়ে করতে? না, আমার কোনো আপত্তি নেই আরুকে বিয়ে করতে। আব্রাহাম ভাইয়ের কথা শুনে আমি চমকে উঠি। আব্রাহাম ভাইয়া আমাকে বিয়ে করতে রাজি? আমি কি স্বপ্ন দেখছি? এতক্ষণ বড় মামি আমাদের কথা শুনছিলেন, এবার বড় মামি বলেন, আরু তোর কি কোনো আপত্তি আছে? থাকলে বল, কেউ কিছু বলবে না তোকে। আমার কোনো আপত্তি নেই, তোমরা যখন আমার ভালোর জন্য বিয়ে দিতে চাচ্ছে এতে আমার কোনো আপত্তি নেই। আরুর কথা শুনে আব্রাহাম বলে উঠে, বিয়ে আজ এক্ষুনি হবে। কথাটা শুনে আমি চমকে যাই, এখন বিয়ে, তাও এত রাতে? আরিফ হোসেন বলেন, এত রাতে বিয়ে করবা, কাজী কোথায় পাবা? আরিফ হোসেন কথা শুনে আব্রাহাম মুচকি হেসে বলল, সব ঠিক করে রাখা আছে, তুমি শুধু পারমিশন দাও। আব্রাহামের মা আব্রাহামকে বলে, ওকে তুই কাজী নিয়ে আয়। কথাটা শেষ হওয়ার আগেই কাজী আর নীরব, আফিফেরা রুমে প্রবেশ করে। এদের দেখে আমি চমকে যাই, মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি মনে হচ্ছে। প্রাপ্তবয়স্ক মনস্কদের জন্য উন্মুক্ত। কি করে এভাবে? কি দেখছিস আব্রাহাম? আপনাকে? আরু? আমাকে দেখার কি আছে আব্রাহাম? আপনি কেন আমাকে বিয়ে করলেন আরু? আমার ইচ্ছা তাই বিয়ে করেছি আব্রাহাম। কিন্তু আপনি তো অন্য কাউকে ভালোবাসেন। তাহলে আমাকে কেন বিয়ে করলেন? আমার প্রতি দয়া দেখিয়ে আমাকে বিয়ে করলেন। আরু? আব্রাহামের মেজাজ খারাপ হয়ে গেল। এই মেয়েটা তার ফালতু কথা শুনে। এই মেয়েকে কিভাবে বুঝাবো আমি তাকে কতটা চাই? ভুল তো আমারই, আর আমাকেই শুধরাতে হবে। আরুর সামনে গিয়ে তাকে বললাম, শুনেছি বিয়ের রাতে বউ ঘোমটা দিয়ে বসে থাকে আর বর এলে তাকে সালাম দেয়। আর তুই? তাই তো, আমি তো তাকে সালাম দিইনি, তাড়াতাড়ি করে সালাম দিলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলেন না আপনি কেন আপনার পছন্দের মানুষকে বিয়ে না করে আমাকে বিয়ে করলেন? কে বলল আমি আমার পছন্দের মানুষকে বিয়ে করিনি? তার মানে আপনি এর আগেও বিয়ে করেছেন? তাহলে আমার দিবেনটা কেন নষ্ট করলেন? কাপা কাপা কণ্ঠে বলে উঠলাম, আমার ভিতরটা জ্বলে যাচ্ছে। কে সে নারী? আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করেছি, আর আমার সে ভালোবাসার মানুষটা হচ্ছে তুমি। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম ওনার দিকে। কি বললেন তিনি? আমি তার পছন্দের মানুষ, আমি তার ভালোবাসার মানুষটি? সত্যি বলছে নাকি মিথ্যা? সত্যি বলছেন নাকি মজা করছেন? তোর কি মনে হয় আমি মিথ্যা কথা বলছি? আমি এক দৃষ্টিতে তাকিয়ে আছি ওনার দিকে। মানুষটা এত সুন্দর কেন? কালো রঙের শার্ট আর ছাই কালারের ট্রাউজার পরে আছে। মানুষটা তাই পরে তাকে তাতেই সুন্দর লাগে। আমার দেখা পৃথিবীতে সবচেয়ে সুদর্শন পুরুষটা হলো আব্রাহাম ভাইয়া। আমাকে এভাবে তার দিকে তাকিয়ে থাকতে দেখে সে বলল, আর কত চোখ দিয়ে গিলে খাবি? তার কথা শুনে আমি হকচকিয়ে গেলাম, বললাম, কি বলছেন? তুই কি দিন দিন বইরা হয়ে যাচ্ছিস নাকি? আমি বইরা হতে কেন যাব আব্রাহাম ভাইয়া? কি বললি তুই? এবার আপনি কি বইরা হচ্ছেন নাকি? থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে দিব। কয়েকদিন থেকে দেখছি তুই আমাকে ভয় পাচ্ছিল না, আবার আমার মুখে মুখে কথা বলিস। আপনি বাঘ না ভাল্লুক যে ভয় পাবো? মনে মনে ঠিকই ভয় পাচ্ছি তাকে। তাই নাকি? মাম। আব্রাহাম এক দৃষ্টিতে আরুকে দেখছে। এই তো পিচ্ছি আরও এ বাড়িতে আসলো। আসার কিছু দিন পর আমার স্কুল ড্রেসে সে সর্দি মুছে। তারপর থেকে তাকে দেখলেই আমার মেজাজ গরম হতো। খেতে বসে আগে আম্মু আমাকে খাইয়ে দিত। আরু আসার পর থেকে তাকেই খাইয়ে দিত। আরুকে দেখলে কেমন যেন একটা বিরক্তি এসে ভর করত। সময়ের সাথে সাথে তা কেটে গেল। ছোট্ট আরুও বড় হতে থাকলো। আরুকে দেখলে তার নিজেকে কেমন যেন একটা অনুভূতি হয়।
আর আরু যে নজর কাড়া সুন্দরী, তাকে দেখলে যে কোনো পুরুষের রাতের ঘুম নষ্ট হয়ে যাবে। রাফির নজর আরুর ওপর পড়তেই আব্রাহাম তা বুঝতে পারে। সে তার জন্য আরুকে শপিং মলে নিয়ে যেতে রাজি হয়নি। একটা ছেলে হয়ে আরেকটা ছেলের চোখের ভাষা খুব ভালো করে বুঝতে পারে, তেমন আব্রাহামও বুঝতে পেরেছিল রাফির নজর ঠিক না। তাই আরুকে নুসরাতের এঙ্গেজমেন্ট পার্টিতে যেতে নিষেধ করেছিল, কিন্তু সে আব্রাহামের কথা না শুনে বরং আরও সেজে পার্টিতে। তাই সব ছেলের নজর আরুর ওপর। আব্রাহামের মাথা গরম হয়ে যায় সব দেখে। তার মধ্যে কয়েকজন ছেলের কথা শুনে আব্রাহামের মাথা আরও গরম হয়ে যায়। কয়েকজন ছেলে নিজেদের মধ্যে বলাবলি করছে, দেখ ভাই, সামনে একটা সেক্সি মাল। হুম ভাই, ফিগারটা অনেক জোস। হুম, ঠোঁট দুটো দেখলেই নেশা হয়ে যাচ্ছে। এরকম কথা শুনে আর নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে আরুকে এসে মারে। আর বৃষ্টির সময় জানালা দিয়ে হাত বের করে গান গাইছিল আরু, আর পাশের বিল্ডিং এর একটা ছেলে আরুকে দেখছিল। আরু যখন গান গাইছিল তখন বেলকুনি থেকে আব্রাহাম পুরো গানটা আব্রাহাম শুনে হঠাৎ খেয়াল করে সামনের বিল্ডিং এর একটা ছেলে আরুর দিকে তাকিয়ে আছে। এটা দেখে তার অনেক রাগ উঠে। সে আরুর রুমে গিয়ে আরুকে অনেক কথা শোনাই। আরু, একবার শাড়ি পারবি? এখন রাত 2:30 বাজে, এখন শাড়ি পরব। হুম, এখন। আরু শাড়ি পরে যখন আব্রাহামের সামনে আসে, আব্রাহাম মুগ্ধ চোখে দেখে আরুকে। ভাবে, কি দেখছেন আপনি? আরু, তোকে দেখছি। আব্রাহাম, কেন? আরু, ভালোবাসি। আব্রাহাম, আব্রাহামের কথা শুনে অবাক হয়ে যায় আরু। আব্রাহাম নিজের মুখে স্বীকার করল তাকে ভালোবাসে। আরু বলে উঠে, কই বললেন না তো? আপনি কিভাবে বুঝলেন আমি রাইটার আসমানি? আরে বুদ্ধু, তুই আর আহি এক সময় গল্প লেখা নিয়ে কথা বলছিলি, তখন শুনেছি। আর সেদিন লাইভে তোর গান শুনে সিওর হয়ে যায় তুই আসমানি। ওরে ফারু। আব্রাহাম ভাইয়ের কথা শুনে আমি অবাক হয়ে যায়। শোন আরু, তুই আমাকে খুব খারাপ মানুষ ভাবিস না। এগুলো কি বলছেন? হুম, ঠিকই বলছি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি না? কি করব বলো, তোমার আশেপাশে অন্য কোনো ছেলেকে দেখলে আমার সহ্য হয় না। নুসরাত এর এঙ্গেজমেন্টের দিন তোমাকে সবাই দেখছিল, তোমার রূপের প্রশংসা করছিল। আমার সেটা সহ্য হয় না। আমার কলিজা পাখিকে কেন অন্য কেউ দেখবে? আমি খুব সরি জান, তোকে আর কোনো কষ্ট দিব না। তোকে বুকের ভিতর লুকিয়ে রাখবো বলেই আরুকে জড়িয়ে ধরে কপালে চুমু দেয়। আব্রাহামের বুকে চুপটি করে আছে আরু। তাকে লুকিয়ে লুকিয়ে এত ভালোবাসতো আব্রাহাম। সে বুঝতেই পারেনি। আব্রাহাম আরুর মুখটা সামান্য তুলে বলে, জান মেয়ে আই, বলেই ভুবন ভোলানোর হাসি দেয়। আব্রাহামের কথা শুনে আমার বুক ধুকপুক করে উঠল। তার হাসি দেখে লজ্জা পেয়ে আব্রাহামের বুকে মাথা রাখে। আব্রাহাম তার উত্তর পেয়ে আরুকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। এলো পাথারি চুমু খেতে লাগল। আব্রাহামের এলোমেলো স্পর্শে আরুর কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। আরুর এমন কাঁপাকাঁপি দেখে আব্রাহাম আর নিজেকে কন্ট্রোল করতে পারে না, আরুকে নিয়ে সুখের রাজ্যে ভ্রমণ করে। গভীর রাতে দুইজন মানুষের ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যায়। সকাল সকাল মুখে পানি পোড়ায়, চোখমুখ কুঁচকে যায় আপনা আপনি। তাকিয়ে দেখি আরু আয়নার সামনে দাঁড়িয়ে চুল মুছছে। ভেজা চুল থেকে পানি গড়িয়ে পড়ে জামার পেছনের দিকে ভিজে গেছে। ভেজা চুলে পেছনে থেকে দেখে আব্রাহামের নেশা লেগে যায়। সে বিছানা থেকে নেমে পেছনে থেকে আরুকে জড়িয়ে ধরে। হঠাৎ পেছনে থেকে জড়িয়ে ধরায় চমকে যায়। আয়নার দিকে তাকিয়ে দেখি আব্রাহাম পেছনে থেকে জড়িয়ে ধরে আছে। আমি বললাম, গোসল করা বাদ দিয়ে আমাকে জড়িয়ে ধরে আছেন কেন? আমি আমার বউকে জড়িয়ে ধরে আছি, তাতে তোর কি? আমার কি মানে? মানে আমি আমার বউকে জড়িয়ে ধরে আছি। তোকে তো জড়িয়ে ধরিনি, আমাকেই তো জড়িয়ে ধরে আছেন। তো কি হয়েছে? আগে বল, আমাকে রেখে কেন আগে একা একা গোসল করলি? তো কিট করব, আপনাকে অনেকক্ষণ ধরে ডাকছিলাম, আপনিই তো উঠছিলেন না। আর আমার আজ বই মেলায় যাওয়ার কথা, তাই তাড়াতাড়ি শাওয়ার নিলাম। এত সকালে শাওয়ার নিতে ইচ্ছে করে না জান। এখন সকাল, আপনার মাথা ঠিক আছে তো? কেন আমার মাথা কেন ঠিক থাকবে না? মাথা যদি ঠিক থাকতো তাহলে বেলা 12টাকে সকাল বেলা বলতে না। কি হহ, 12টা বেজে গেছে। হুম জনাব। কথাটা বলেই আব্রাহামের হাত ছাড়িয়ে সামনে ঘুরে তার গলা জড়িয়ে ধরি। সেও আমার কোমর জড়িয়ে ধরে আছে। জান, তুমি আমারে রাইখা একা একা গোসল করছো, এর জন্য তোমাকে শাস্তি পেতে হবে।
কি হো শাস্তি শুনি। তোমাকে আমার সাথে আবার শাওয়ার নিতে হবে। বলেই আরুরকে টেনে নিয়ে যায় ওয়াশরুমে। শাওয়ার অন করতেই আরু চিৎকার শুরু করে দেয়। সে মনে করেছে আব্রাহাম তার সাথে মজা করছে, কিন্তু সত্যি সত্যি তার সাথে শাওয়ার নিতে হবে ভেবেই লজ্জায় লাল হয়ে যায় আরু। আরুকে লজ্জা পেতে দেখে আব্রাহাম আরুকে জড়িয়ে ধরে কানের কাছে মুখ লাগিয়ে ফিসফিস করে বলে, কাল রাতে এত কিছু করলাম লজ্জা ভাঙ্গানোর জন্য। এখন দেখি আমার জানের লজ্জা এখনো যায়নি। আব্রাহামের কথা শুনে আরো লজ্জা পেয়ে আব্রাহামের বুকে মুখ লুকায়। আব্রাহাম আরুর এত লজ্জা দেখে আবারও আগের মতো আলুর কানে মুখ লাগিয়ে ফিসফিস করে বলে উঠে, কাল যেহেতু লজ্জা ভাঙ্গাতে পারিনি তাহলে আজ ভাঙ্গায়। বলেই আরুকে আদর করতে শুরু করে। আরু আর আব্রাহাম বইমেলায় এসেছে। আরু এই প্রথম বইমেলায় এসে মুগ্ধ হয়ে দেখছে চারিদিকে। শত শত মানুষ ভিড় করেছে এই বই মেলায়। কেউ কেউ তাদের পছন্দ মতো বই কিনছে, আবার কেউ তার ভালোবাসার মানুষটিকে মেলায় ঘুরতে নিয়ে আসে। আব্রাহাম আরুর হাতটা আরো শক্ত করে ধরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। আরুর আজ নিজেকে খুব সুখী মানুষ মনে হচ্ছে। তার আগে ইচ্ছা হতো আব্রাহামের সাথে মেলায় ঘুরতে যেতে, আজ তা পূরণ হলো। নিজের বরাদ্দকৃত দোকানে গিয়ে দাঁড়াতেই সে চমকে যায়। তার লেখা বই কেনার জন্য লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে। হঠাৎ পেছনে থেকে কেউ একজন আরুর চোখ চেপে ধরে। আরু প্রথমে ভয় পেয়ে যায়, পরে বুঝতে পারে এটা আর কেউ নয়, আহি। তাই আরু আহির উদ্দেশ্য করে বলে, আমি জানি তুই আমার চোখ ধরে আছিস। চোখ ছেড়ে দিয়ে সামনে এসে বলে, এইবার তুই কিভাবে বুঝে যাস আমি তোর চোখ ধরি? তুই ছাড়া আর কে আছে আমার যে আমার চোখ ধরবে? তাই বুঝতে পারি তুই আমার চোখ ধরিস। কথাটা বলেই দুজন খিলখিল করে হেসে উঠল। হাসি থামিয়ে আব্রাহামের দিকে তাকিয়ে বলে উঠে, আসসালামু আলাইকুম দুলাভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছি, তুমি? আমিও ভালো আছি। এটা কিন্তু ঠিক হলো না। কি ঠিক হলো না? আমি কত প্রদান করে রেখেছিলাম, আরুর বিয়েতে অনেক মজা করব, কিন্তু আমি কিছুই করতে পারলাম না। খুব সরি গো শালিকা আমার। আব্রাহামের কথা শুনে আরু আর আহি হাসতে লাগে। আরু কাল বিয়ের আগে আহিকে জানিয়ে দেয়। বিয়ে পড়ানোর সময় আহি ভিডিও কলে সব দেখছিল। পুরোটা সন্ধ্যা আরু আর আব্রাহাম মেলায় ঘোরাঘুরি করে সময় কাটায়। বাড়িতে ঢুকতেই মেজ মামির সাথে দেখা। তিনি আব্রাহামের সামনে দাঁড়িয়ে বলে, তোমার এত বড় সাহস, তুমি আমার নামে মামলা করেছে। সাহসের কি দেখলেন আপনি? আপনি কি ভেবেছিলেন আমার বাবা মাকে ঘুমের ওষুধ খাইয়ে আরুকে জোর করে আপনার ভাতিজার সাথে বিয়ে দিতে? আবার আমার ফুফিকে মারার জন্য আপনি বাসের অ্যাক্সিডেন্ট করান। আপনার দিকে তাকাতেও আমার ঘেন্না করে। মানুষ কতটা নিকৃষ্ট হলে একজন মানুষকে খুন করার জন্য এত নিরীহ মানুষদেরও মেরে ফেলে। আব্রাহামের কথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়। মিমি আব্রাহামের কথা শুনে অনেক ভয় পেয়ে যায়। তার সত্যিটা এভাবে সবার সামনে চলে আসবে সে ভাবতেও পারেনি। ভয়ে তার চোখে মুখে ফুটে ওঠে। আব্রাহাম আবার বলে উঠে, আপনি নিশ্চয় ভাবছেন আমি কিভাবে এই সব জানলাম। আপনাকে কয়েকদিন আগে আমি ফোনে কথা বলতে শুনেছি, আপনি কাউকে বলছিলেন। সিমিকে তো প্ল্যান করে মেরে দিয়েছিলাম, যাতে এই সম্পত্তি আমি নিজের করতে পারি। এর জন্য বিনা দোষে ওই বাসের লোকগুলো মারতে হলো। আর এখন এ আপদ আরও ঘাড়ে জুটেছে। একে রাস্তা থেকে সরালেই আমার রাস্তা একদম ক্লিয়ার। বলেই হাসান শুরু করেন। পেছনে থেকে আব্রাহাম সব রেকর্ড করে রাখে। আর পুলিশ স্টেশনে গিয়ে ভিডিওটি দেখায় আর তার নামে মামলা করে আসে। আব্রাহামের কথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়। তার পাশাপাশি সবাই ঘৃণার চোখে দেখছে মিমিকে। সামান্য সম্পত্তির জন্য তার আদরের ছোট বোনকে মেরে ফেলল। কথাটা শুনেই আরুর মেজ মামা মিমির গালে এলোপাথারি থাপ্পড় মেরে চলেছেন। তিনি বলে উঠলেন, তোকে আমি তালাক দিলাম, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। মিমি বেগম তালাকের কথা শুনে বাকরুদ্ধ হয়ে যায়। পুলিশ এসে মিমি বেগমকে টানতে টানতে নিয়ে যায়। আব্রাহাম আগেই পুলিশ ডেকেছিল। আরু ডুকরে কেঁদে ওঠে, সামান্য সম্পত্তির জন্য ওর মাকে মেরে ফেলল কথাটা মনে হতেই তার বুক ভারী হয়ে আসে। আব্রাহাম আরুকে কোলে তুলে রুমে নিয়ে আসে। আরু তখনও কেঁদে চলেছে। আরুর কান্নাট আব্রাহামের সহ্য হচ্ছে না।
সে আরুকে জড়িয়ে ধরে ঘাড়ে এলোপাথারি চুমু খেতে শুরু করে। আব্রাহামের কাণ্ডে অটোমেটিক আরুর কান্না অফ হয়ে যায়। আব্রাহাম আরুর কানের কাছে মুখ নিয়ে বলে, ওহে কন্যার, তোমার কাজল কালো চোখে কান্না মানায় না। আরু আর শক্ত করে জড়িয়ে ধরে আব্রাহামকে, যেন ছেড়ে দিলে হারিয়ে যাবে। এদিকে আব্রাহাম আরুকে পাজাকোলে তুলে বিছানায় শুয়ে দেয়। ড্রিম লাইট জ্বালিয়ে দেয়। বক্সে লো ভয়েজে একটা গান বাজছে। গানের আওয়াজের পাশাপাশি দুজন মানুষের ভারী নিঃশ্বাসের সাক্ষী ঘোরের প্রতিটা দেওয়াল। এভাবেই তারা সুখে থাকুক। সমাপ্ত।